আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি। যারা আজকে জয়েন করবেন বা করছেন অথবা পরবর্তীতে রেকর্ড ভার্সনটা দেখবেন, তাদের সবাইকে ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আজকে আমাদের একটা স্পেসিফিক টপিক নিয়ে একটু আলোচনা করব আমাদের। সেই টপিকটা হচ্ছে আমার একটা বই আছে বই, যেটা হচ্ছে লাস্ট আওয়ার। এই বইটা উম আ ব্যাপারের ডিটেইলস আলোচনার থেকে মোটামুটি আমরা সবাই জানি যে লাস্ট আওয়ার কি, লাস্ট আওয়ার কেন, কিভাবে লাস্ট আওয়ার পড়তে হয়। তারপর আমরা সেখান থেকে কিছু চুম্বক অংশ, বিশেষ করে আজকের যে টপিকটা মাইক্রোবায়োলজি, লাস্ট আওয়ারের মাইক্রোবায়োলজি টপিক সম্পর্কে কি বলা আছে বা কোয়েশ্চেন গুলো, প্যাটার্ন গুলো কিরকম আছে, কয়েকটা নমুনা প্রশ্নের উত্তরের সাথে আমরা সেই সম্পর্কে একটু একটা ছোট সেশন আম আয়োজন করেছি। তো ১ম এই আমার পরিচয়টা দিয়ে নিই। আমি ডাক্তার হাসনাইন ইমতিয়াজ। আমি আ রেসিডেন্ট হিসেবে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজে, ডিপার্টমেন্ট অফ হেমাটোলজি অ্যান্ড বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। আমি জেনেসিস রেসিডেন্সি ডিপার্টমেন্টে মেন্টর হিসেবে কাজ করছি এবং একই সাথে লাস্ট আওয়ারের বাংলা মেডের একজন এডিটর হিসেবে কাজ করেছি। সো তো চলেন আমরা আমাদের এই যে 1 আওয়ার হাই yielding টপিক যে কথাটা বলা আছে আজকে আমাদের একদমই তো সব টপিক নিয়ে হয়তো আমরা সব কথা বলতে পারব না। বেসিক যে টপিক গুলা আছে, সেই টপিক গুলো ধরে সেই টপিক গুলা কিভাবে লাস্ট আওয়ারে আছে এবং আমরা আমাদের পড়াশোনার মধ্যে সেটাকে কিভাবে ইমপ্লিকেট করতে পারি, সেটা সম্পর্কে একটু আমরা আলোচনা করব। ওকে? সো আ ১ম এ লাস্ট আওয়ার থেকে জাস্ট দুটো কথা বলে নেব। জিনিসটা এরকম যে আ লাস্ট আওয়ার কি আমরা সবাই জানি যে এটা হচ্ছে কালেকশন অফ দ্য প্রিভিয়াস কোয়েশ্চেনস। আমাদের আ রেসিডেন্সি বা ডিপ্লোমাতে প্রিভিয়াস যে কোয়েশ্চেন গুলা আছে যা সেগুলোর মেইন যে টপিক গুলো আছে যেগুলো ঘুরে ফিরে বারবারই আসে, সেগুলোর কালেকশনটাই হচ্ছে লাস্ট আওয়ার। সো এক বাক্যে বলতে পারি এটা আমাদের প্রিভিয়াস ইয়ারের যে টপিক গুলো সেগুলোর কালেকশন। এই কোয়েশ্চেন গুলো কিভাবে এসছে, কেন এসছে, আ সেগুলোর যে প্যাটার্ন গুলোতে আসছে সেটা আমাদের জানার জন্য খুবই জরুরি। বিকজ আমরা আ আ যে পরীক্ষাগুলো দিচ্ছি সেই পরীক্ষাগুলোতে রিপিটেশন হয় প্রশ্নগুলা। সো এইজন্য প্রশ্নগুলা সম্পর্কে একটু ধারণা থাকা সবার জন্যই, সব পরীক্ষার্থীর জন্য খুবই আবশ্যক। সো আ এই যে প্রিভিয়াস কোয়েশ্চেন, তো পরবর্তী প্রশ্ন আসতে পারে যে কেন প্রিভিয়াস টপিকস গুলো আমি কেন বলব? যেটা বললাম যে রেসিডেন্সি বা ডিপ্লোমা তে যে প্রশ্নের প্যাটার্নটা আছে বা পরীক্ষাটা যে প্যাটার্ন এর সেই প্যাটার্নটা এমন যে আপনাকে খুব কম সময়ের মধ্যে বেশ অনেকগুলো প্রশ্নের অ্যান্সার করতে হবে। সো এই প্যাটার্নের প্রশ্ন অনুযায়ী যে ধরনের কোয়েশ্চেন আসে খুব ভার্সেটাইল কোয়েশ্চেন, অনেক ভাস্ট ভ্যারাইটির কোয়েশ্চেন কিন্তু আ চোখে পড়ে না। একটা নির্দিষ্ট গদবাঁধা সিলেবাস গদবাঁধা একটা আ মডেলের মধ্যে প্রশ্নগুলো চলে আসে। সো এই যে মডেলটা যেটা আছে, কোন মডেলে আসছে, কেন এটা এসসিপিএস থেকে আলাদা, কেন ওটা অন্যান্য পরীক্ষা থেকে আলাদা, সেই মডেলটার একটা ধারণা পাওয়ার জন্য অবশ্যই আমাকে জেনে নিতে হবে এবং এই প্রিভিয়াস ইয়ারের টপিক গুলাকে কিভাবে আমি সুন্দর করে সাজিয়ে আমার পরীক্ষার মধ্যে ইমপ্লিকেট করব সে সম্পর্কেও আমাকে জানতে হবে। সো এই টপিকস গুলা যে সাজাচ্ছি বা পড়ছি সেটা কি আমরা যে একদমই একই জিনিস বারবার পড়ে যাব? উত্তর হবে না। প্রতি প্রশ্নের ইয়েতেই মানে প্রত্যেকটা সেশনের জন্যই কিন্তু এই প্রশ্নগুলা চেঞ্জ হয়। যদি মডেলটা একটু চেঞ্জ হচ্ছে, একটু ডিফার করছে, একটু ইভলভ হচ্ছে। সো সেই ইভলিউশন এর যে ব্যাপারগুলা আছে, কি জিনিস চেঞ্জ হলো, কি জিনিস আপডেটেড জিনিস আসলো, সেই জিনিসগুলোকে সম্পর্কে আমাদের অবশ্যই ট্রেস রাখতে হবে। আপনি ১০ সেশন আগের যে কোয়েশ্চেন গুলা পড়েছেন, সেগুলো যদি এখন আগামী ২ সেশন পরীক্ষার জন্য পড়তে যান, তাহলে আমি বলব সেটা obsolete। obsolete in a sense যে আগের যে প্রশ্নের ট্রেন্ড গুলা ছিল, যে ধরনের কোয়েশ্চেন গুলা বারবার আসতো, এখন সেগুলো হয়তো আসছে কিন্তু যেগুলার মোড অফ অ্যাপ্রোচ বা মোড অফ অ্যাপিয়ারেন্স টা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এই যেহেতু এগুলো বারবার চেঞ্জ হচ্ছে, কিভাবে চেঞ্জ হচ্ছে এবং সামনে কিভাবে চেঞ্জ হতে পারে, এই সম্পর্কেও যে ধারণাটা আছে সেটা অবশ্যই আমাকে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো সলভ করে কোয়েশ্চেন গুলা সম্পর্কে একটা ধারণা নিয়ে আগামী সেশনে পরীক্ষাতে আগাতে হবে। সো এই কম্প্যাক্ট ওয়ে গুলা যেটা আছে যে আমাদের সবকিছু যেটা বললাম, শুধু একটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন কালেকশন, অ্যান্সার গুলা দেওয়া আছে, ট্রু ফলস আছে, কিভাবে পড়তে হবে, পড়তে না হবে সে সম্পর্কে বলা আছে। তার পাশাপাশি কিন্তু অবশ্যই কি ধরনের চেঞ্জ আসছে এবং সেই চেঞ্জ অনুযায়ী আপনাকে কিভাবে চেঞ্জ হতে হবে তার একটা নির্দিষ্ট গাইডলাইন বা কম্প্যাক্ট গাইডলাইন প্রয়োজন। সো অন দ্যাট নোট আমাদের লাস্ট আওয়ার যে টপিকটা আছে বা বইটা আছে সেটা আমরা আ আ যেভাবে এরেঞ্জ করি বা যেভাবে জিনিসটাকে এডিট করা হয় প্রতি সেশনের পরে। সো সেই হিসাবে আমাদের আজকের যে আয়োজনটা যে মাইক্রোবায়োলজিতে আমরা কিভাবে নতুন ট্রেন্ডের কোয়েশ্চেন বা নতুন ধরনের কোয়েশ্চেন কিভাবে আছে, লাস্ট আওয়ারে কিভাবে আছে এবং সেটা কিভাবে আমরা আমাদের পড়াশোনার মধ্যে ইমপ্লিকেট করতে পারবো ফর আওয়ার ফাইনেস্ট পারফরম্যান্স ইন দি এক্সাম, সেটা নিয়ে আজকে কিছু আলোচনা করব। তো চলেন আমরা শুরু করি। আমরা কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। সব ধরনের কোয়েশ্চেন আলোচনা করব না। কিন্তু মানে একদম টু দ্যা পয়েন্ট সব টপিক হয়তো আমরা টাচ করতে পারব না। বাট ইন এ সেন্স আমরা
কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করে, একটা মডেল নিয়ে আলোচনা করে সে সম্পর্কে একটা ধারণা আমরা নিতে পারি। তো প্রথমে চলে আসলো যে আমাদের মাইক্রোবায়োলজি থেকে জেনারেল। একটু একটা হ্যালো। একটু কোশ্চেন ছিল। জি 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 ভাইয়া, শিওর ভাই, জি। ওই যে সাপ্লিমেন্ট যেটা আপনারা প্রোভাইড করতেছেন প্লাটিনামের সাথে, হ্যাঁ হ্যাঁ আমি তো অনলাইনে হ্যাঁ। সাবস্ক্রাইব করেছি। আর আমার জি কাছে হচ্ছে প্রিভিয়াস সেশনের লাস্ট আওয়ারটা আছে, প্লাস অনলাইনে সাবস্ক্রাইব করা আছে। জি কিন্তু ভাই। এক্সট্রা যে সাপ্লিমেন্টটা আপনারা দিচ্ছেন, ওইটার হুম। আসলে কি ইনক্লুডেড আছে ওই জায়গাটা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ওইটাতে যেটা হয় ওইটাতে ওইটাতে মানে সাপ্লিমেন্টাতে কি থাকে আমি একটু আপনাকে বলে দিই। জি ধরেন আপনার কাছে রেসিডেন্সি 24 পর্যন্ত, হ্যাঁ, জি। রেসিডেন্সি 24 পর্যন্ত আপনার কাছে প্রশ্ন আছে, বা আপনার যে লাস্ট আওয়ারটা আছে সেটা হুম হুম আছে। আমি একটু উদাহরণ দিয়ে বলছি। সো এরপরে ঠিক 1 বছর পরে, দ্যাট ইজ রেসিডেন্সি 25 যেটা হবে, তার হুম মাঝখানে কিন্তু আরেকটা ডিপ্লোমা চলে আসলো না, ডিপ্লোমা সেশনটা। সো হুম দেখা যাচ্ছে ওই ডিপ্লোমা সেশনটাতে, মানে সাপোজ হচ্ছে ডিপ্লোমা 24 যেই সেশনটা আছে, মাঝখানে যে সেশনটা থাকে, সেটার যে কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেনটা আমরা সাপ্লিমেন্ট কপিতে আনি। তাহলে যেটা হলো, আমরা রেসিডেন্সি 24-এ আপনার হাতে একটা লাস্ট আওয়ার আছে, এবং সাধারণত আমরা প্রতি চেষ্টা করি 1 বছর পর পর নতুন এডিশন আনতে। নতুন যে জি এডিশনটা আছে সেখানে ওই ডিপ্লোমা 24 এর কোয়েশ্চেনটাও থাকবে, এবং রেসিডেন্সি 25 এর যে কোয়েশ্চেনটা আছে সেটাও থাকবে। মানে পরের এডিশনটাতে আপনি দুইটা নতুন সেশন কোয়েশ্চেনগুলো পাচ্ছেন। আর সাপ্লিমেন্ট যেটা বলছেন সেটা শুধুমাত্র ইন বিটুইনে, যে মাঝখানে ডিপ্লোমাটা গ্যাপ পড়ে গেল, সেই ডিপ্লোমাটাকে একটু আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমরা ওই সাপ্লিমেন্ট কপিটা নেই। তাহলে যদি বলা চলে, আপনার যদি প্রশ্নটা আমি অ্যান্সার দিতে চাই, এবার যদি বলি যে যেই সেশনে যে লাস্ট আওয়ারটা আপডেট হলো বা অ্যান্সার মানে ইয়ে আসলো, পাবলিশ হলো, তার পরের ঠিক রেসিডেন্সি হতে পারে, ডিপ্লোমা হতে পারে, সেই মাঝখানে 6 মাস পরের যে পরীক্ষাটা হয়, অল্টারনেটিভ পরীক্ষাটা, ওইটার যে কোয়েশ্চেন অ্যান্সার, ওইটার যেই ইয়ে বা অল ওভার কোয়েশ্চেন কালেকশন যেটা আছে, সেটা আমরা ওই জাস্ট ওই ইয়েটাতে সাপ্লিমেন্ট হিসেবে আপনাদের কাছে সাপ্লাই করি। সো এটাই হচ্ছে শুধুমাত্র সাপ্লিমেন্ট। এখন কেউ যদি বলে যে সাধারণত আমরা ওই সাপ্লিমেন্ট কপি যখন জিনিসটা দেওয়া হয়, জিনিসটা ধরেন অনেক সময় আপনার কাছে আপডেটেড এডিশনটা আছে লাস্ট আওয়ারের। সো সেই হিসাবে সাপ্লিমেন্ট কপিটা যদি আপনি নতুন করে ইউজ করতে পারেন, যেমন এখন যে এডিশনটা চলছে সেটা হচ্ছে প্লাটিনাম, এবং প্লাটিনামের একটা সাপ্লিমেন্ট কপি বের হয়েছে। তাহলে আপনি যদি প্লাটিনাম সাপ্লিমেন্ট অংশটা পড়ে নেন, তাহলে 6 মাস পরে আপনাদের যে নতুন কোয়েশ্চেনটা আসলো, সেটাতে আপনি আপডেটেড হয়ে গেলেন। আপনাকে ওই নতুন করে আবার লাস্ট আওয়ার এখন কেনার দরকার নেই, বা প্রশ্ন খোঁজার জন্য দৌড়াদৌড়ি করার দরকার নেই। সো এটাই জাস্ট, এটা জাস্ট সাপ্লিমেন্টের নেক্সট ইমিডিয়েট নেক্সট সেশনের যে কোয়েশ্চেনটা আছে, সেটাতে আপনাকে একটা ব্যাকআপ দেওয়ার জন্য ছোট পাবলিকেশনটা তৈরি করা হয়। ঠিক আছে ভাই? জি ভাই। সেখানে কিন্তু নতুন পিছনের জিনিসগুলো এক্সট্রা কিছু নেই। হুম হুম হুম। যা আপনি পড়েছেন সব কিন্তু আপনার আগের লাস্ট আওয়ারে আছে। সো জাস্ট ওই কোয়েশ্চেন গুলাকে কি কোয়েশ্চেন এসছে সেটার একটা অ্যান্সার শিট আপনাদের কাছে প্রোভাইড করা হয়। ঠিক আছে ভাই? জি ভাই, থ্যাংক ওকে ইউ। ওকে, চলেন আমরা শুরু করি। জেনারেল ব্যাকটেরিওলজির যে কোয়েশ্চেনটার কথা আমরা আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে প্রথমে যদি বলি, খুব ইজি একটা টপিক, যে ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন একটা কোয়েশ্চেন আসে, অ্যানারোবিক ব্যাকটেরিয়া কারা। আমরা আজকে ট্রু ফলস নিয়ে আলোচনা করব না, একটু প্যাটার্ন গুলো রেকগনাইজ করার চেষ্টা করি। আমরা সবাই জানি সিউডোমোনাস অ্যাসিনোটোব্যাক্টের এক্ষেত্রে পড়বে না, বরং ক্লস্ট্রিডিয়াম, ব্যাকটেরয়েডস, ব্যাকটেরিয়াম, দিজ আর দ্য অ্যানারোবিক ব্যাকটেরিয়া। সো ঠিক যে টপিকটা লাস্ট আওয়ারে ছবিটা আছে রেজে ভাই, আমি জাস্ট সেটারই একটা স্ক্রিনশট নিয়ে আপনাদের সামনে এনেছি। সো দিজ আর দ্য অ্যানারোবিক ব্যাকটেরিয়া অফ দ্য মেডিকেল ইন্টারেস্ট, যেই বক্সটা থেকে কোয়েশ্চেনটা এসছে সেটাই আমরা এখানে শো করছে। সো এখানে ওই টপিক গুলো যেটা বলা আছে, প্রোপিনোব্যাকটেরিয়াম, ক্লস্ট্রিডিয়াম এন্ড ব্যাকটেরিয়াস, দিজ আর দ্য অ্যানারোবিক ব্যাকটেরিয়া, এই কোয়েশ্চেনটাই সরাসরি এখানে তুলে দেওয়া হয়েছে। সো এই কোয়েশ্চেনটা যখন আসলো, তার মানে একটা অপোজিট টাইপের কোয়েশ্চেনও যে আসতে পারে সেটা সম্পর্কে আমাকে ধারণা নিতে হবে। এর পরের কোয়েশ্চেন আসতে পারে, অ্যারোবিক ব্যাকটেরিয়া কারা? আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, আমরা জানি যে অক্সিজেন গ্রহণের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। অ্যারোবিক থাকতে পারে, অ্যানারোবিক থাকতে পারে, স্ট্রিক্ট অ্যারোব থাকতে পারে, ইভেন মাইক্রো অ্যারোফিলিক নামেও একটা টপিক আছে, সেটাও থাকতে পারে। সো আমাদের কাজ হবে শুধুমাত্র এই কোয়েশ্চেনটা, তো আমরা প্রিভিয়াস ইয়ারে এসছে, অবশ্যই এটা পড়ে যাব, এবং নেক্সট টপিকের জন্য ওই ধরনের অ্যানোবিক, মাইক্রো অ্যারোফিলিক বা স্ট্রিক্ট অ্যারোব, স্ট্রিক্ট অ্যানারোব, এই টপিকগুলো আমরা পড়ে যাব। সো এইভাবে যদি আমি নিজেকে ইভলভ করে পড়তে পারি, তাহলে দেখা যাচ্ছে সামনের যে টপিকের এক্সট্রা বা একটু কঠিন যদি কোয়েশ্চেন হয়, আমরা ওখান থেকে অ্যান্সার করতে পারবো। ফর এক্সাম্পল, এই কোয়েশ্চেনটাই যদি অ্যানারোবিক ব্যাকটেরিয়া এইবার এই সেশনে আসে, পরের সেশনে যদি এটা এইভাবে আসে, হুইচ আর দ্য ফলোইং আর মাইক্রো অ্যারোফিলিক ব্যাকটেরিয়া। সো মাইক্রো অ্যারোফিলিকের মধ্যে আমরা জানি হেলিকোব্যাক্টর থাকবে, ক্যাম্পাইলোব্যাক্টর থাকবে। সো আমাদের পড়াশোনার মধ্যে, সিলেবাসের মধ্যে এই দুটা অর্গানিজমে, হেলিকোব্যাক্টর, ক্যাম্পাইলোব্যাক্টরি, মাইক্রো অ্যারোফিলিক অর্গানিজম, যেগুলা খুব
কম অক্সিজেনের সংস্পর্শে থেকে নিজেদের গ্রোথকে প্রমোট করতে পারে। সো পরবর্তী কোয়েশ্চেন যেটা আসবে, যেটা আমরা লং লেকচারে পড়ি বা আমাদের শীটে আছে, সেটা কিন্তু ওই বক্সটা খুব সুন্দর করে দেওয়া আছে। অক্সিজেন রিকোয়ারমেন্টের উপর ভিত্তিতে ব্যাকটেরিয়াকে আমরা কিভাবে ক্লাসিফাই করি সেটা বলা আছে। তাহলে আমি যদি একটু অ্যাডভান্স ওয়েতে পড়াশোনা করতে চাই, অ্যানারোবিক ব্যাকটেরিয়া তো পড়বোই অবশ্যই, প্রিভিয়াস কোয়েশ্চেন এসে এটা যেমন রিপিট হওয়ার সম্ভাবনা 50%, এবং এইটা থেকে এইটার উপর বেস করে যেটা বললাম মাইক্রো অ্যারোফিলিক বা স্ট্রিক্ট অ্যারোব কারা, সেটাও রিপিট হওয়ার সম্ভাবনাটা আরো 50%। সো এইভাবে আমরা একটু ধারণা করে নিলাম যে সামনের টপিকগুলো কিভাবে আসতে পারে। অ্যানারোবিক ব্যাকটেরিয়া যে চার্টটা আছে সেটা আমি আর এখানে আলাদা করে শো করছি না, আপনাদের শীটের সবার কাছে আছে আই থিঙ্ক। মাইক্রো অ্যারোফিলিক বা অক্সিজেন রিকোয়ারমেন্টের যে টপিকগুলো আছে সেটা আপনার নিজেরাই দেখে নিতে পারবেন। আমি আজকে জাস্ট একটু ক্লুটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি, এবং ইভেনচুয়ালি কি ধরনের কোয়েশ্চেন এভাবে আসতে পারে সেটা আপনারা নিজেরাই সামারাইজড ওয়েতে আপনারাই বুঝে নিতে পারবেন। পরবর্তী একটা কোয়েশ্চেনে যদি যাই, মাল্টিপ্লিকেশন অফ দ্য মাইক্রোবস ইনটু, তাহলে এই কোয়েশ্চেনটা হচ্ছে একদম যতগুলা মাইক্রোব আছে আমাদের, ইফ ইউ ক্যান রিমেম্বার, আপনারা যদি একবার শীটটা পড়ে থাকেন বা বই পড়ে থাকেন, একদম প্রথম যে বক্সটা আছে মাইক্রোবায়োলজির, সেখানে একটা বক্স দেওয়া আছে যে প্রত্যেকটা মাইক্রো অর্গানিজম কিভাবে কিভাবে সজ্জিত আছে বা তাদের কি 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 বেসিক বৈশিষ্ট্যগুলো আছে, অ্যাট্রিবিউটগুলো আছে। তো সেই হিসাবে এই কোয়েশ্চেনটাতে ব্যাকটেরিয়া বাইনারি ফিশন, ফাঙ্গাস বাই সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল মেথড, প্রোটোজোয়া বাই রেপ্লিকেশন হবে না, প্রোটোজোয়াটা সাধারণত সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল মেথডেই সামনে হয়। ইস্ট বাই স্পোর জার্মেশন হয় না, ইস্ট হচ্ছে বার্ডিং বা মাইটোসিস দিয়ে হচ্ছে, এবং ভাইরাস বাই রেপ্লিকেশন, দ্যাট ইজ ট্রু। সো এই কোশ্চেনগুলোর যে অ্যান্সারটা সেটা হচ্ছে এইভাবে আমরা লাস্টে আমরা প্রেজেন্ট করি এক্সপ্লেনেশনটা একদম স্টেম বাই স্টেম, আমরা কোথায় ট্রু কোথায় ফলস কিভাবে আছে। আপনি যদি একবার এই স্টেম হিসাবে আমরা যদি দেখে যাই তাহলে ধারণা হয়ে যাবে যে কোথায় আমাদের ভুল হচ্ছে বা মেথড আসল অ্যান্সারটা কি হতে পারে, যেগুলো ফলস স্টেম গুলো আছে সেগুলো শুদ্ধ অ্যান্সার কি হতে পারে। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি লেন্সের আপডেটেড এডিশন, যেটা 18th ভার্সন যেটা আছে সেটার এডিশন হিসাবে আমরা এই বক্সটা বা এই এক্সপ্লেনেশনটা আন্দাজ করতে পারি। সিমিলারলি আমি যদি আরেকটু অ্যাডভান্স পড়াশোনা করতে চাই, যেটা বলছি যে বারবার পড়ছি, লাস্ট আওয়ারের সাথে কিভাবে আপনি আপনার পড়াশোনাকে ব্যালেন্স করবেন বা কিভাবে ওটাকে ট্যাগ করবেন, সিঙ্ক করবেন, সেটা চলেন আমরা একটু দেখে নিই। এখন যে বক্সটা দেখতে পাচ্ছি, যে আমরা কথা বলছিলাম যে খুবই গুরুত্বপূর্ণ বক্স, এই বক্সটা থেকে অহরহ কোয়েশ্চেন আসছে। একদম নিচের যে রোটা আছে মেথড অফ রেপ্লিকেশন, আমাদের এই কোয়েশ্চেনটা কিন্তু মেথড অফ রেপ্লিকেশন থেকে এসছে। কার ক্ষেত্রে বাইনারি ফিশন হয়, কার ক্ষেত্রে হয় না, কার ক্ষেত্রে বার্ডিং মাইটোসিস হয়, সেই কোয়েশ্চেনটা সম্পর্কেই, রেপ্লিকেশন সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। তাহলে আপনাকে ধারণা করতে হবে, যেহেতু এই ইজি ট্রিপল স্টার বক্সটা থেকে বা ইনফিনিটি স্টার বক্সটা থেকে নিচের টপিকটা আসলো মেথড অফ রেপ্লিকেশন, এর পরবর্তীতে কিন্তু আরেকটু আপডেটেড প্রশ্ন যদি আসে তাহলে বলে দিতে পারে নিচের মধ্যে রাইবোজোমের ক্যাটাগরিগুলো কোনটা কার থাকবে। তাহলে ভাইরাসের ক্ষেত্রে কোনো রাইবোজোম নেই, ব্যাকটেরিয়ার 70S, ফাঙ্গাসের 80S, প্যারাসাইটের 80S। সো এইটার উপর বেস করে এই ধরনের বক্সগুলো একটা ধারণা আপনি পেতে পারেন যে না, এরপরে যদি কোয়েশ্চেন আসে এই বক্সটা থেকে শুধুমাত্র মেথড অফ রেপ্লিকেশন থেকে আসবে না, আমাদের রাইবোজোম, আমাদের সেল ওয়াল কোথায় আছে কোথায় নেই, সেল কার আছে নেই, সেই সম্পর্কেও একটা কোয়েশ্চেন ধারণা করা হতে পারে। সো অ্যাজ এ হোল, যখন আপনি শুধু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পড়ছেন তখন আমাদের এই কোয়েশ্চেনটা আমাদেরকে পড়তে হবে। মানে আমরা যে কোয়েশ্চেনটা দেখলাম এখন, এই কোয়েশ্চেনটা আমাকে পড়তে হবে, কারণ আবার বললাম যেহেতু প্রিভিয়াসলি এসেছে, সামনে আসার সম্ভাবনা অনেক বেশি, এবং আপনি কিভাবে নিজেকে আপগ্রেড করবেন তার জন্য এই বক্সটা অবশ্যই আপনাকে ভালো করে দেখে যেতে হবে। যেটা আপনারা শীটেও পড়ছেন, যেটা আপনারা লং ক্লাসে পড়ছেন, সেটা কিন্তু লাস্ট আওয়ার যখন পড়ছেন তখন এই দুটাকে এইভাবে ব্যালেন্স করে আমি পড়ে যাব। এতে করে যেটা হবে, শীট এবং প্রিভিয়াস কোয়েশ্চেনের মধ্যে একটা সুন্দর ব্যালেন্স থাকবে। আপনি কখনো এমন মনে হবে না যে আমি লাস্ট আওয়ার পড়ছি কোয়েশ্চেনগুলো পড়তে পড়তে আর শীটের সাথে সম্পর্ক নেই, বা শীট পড়ে যাচ্ছি পড়তে পড়তে লাস্ট আওয়ারের সাথে সম্পর্ক নেই, জিনিসটা এমন মনে হবে না। খুব ওয়েল ইকুইপড একটা প্রশ্ন বা একটা প্রিপারেশন আপনি পরীক্ষার জন্য নিতে পারবেন। সো চলেন এই ধরনের কোয়েশ্চেন থেকে আমরা আরো একটু দেখে নিই আর ধরনের কি কি থাকতে পারে। আমি আবার বলছি, আজকে আমরা কিন্তু ট্রু ফলস এর দিকে বেশি সুযোগ দিয়ে দিচ্ছি না, আমরা জাস্ট কোয়েশ্চেনের প্যাটার্নটা দিকে একটু দেখবো। সিমিলার একটা কোয়েশ্চেন, ডিউরিং অপারেশন স্টেরাইল ইনস্ট্রুমেন্টস আর ইউজড ওয়্যার সেভারাল টেকনিক্স আর ইউজড, হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট। এটা একটা সিঙ্গেল বেস্ট অ্যান্সারের কোয়েশ্চেন জেনারেল ব্যাকটেরিওলজি থেকে, এবং টপিক দেখে বুঝতে পারছি এটা আমাদের স্টেরিলাইজেশন থেকে এসছে। তাহলে উত্তরটা হবে অটোক্লেভ। অটোক্লেভ কে বলা হয় সাধারণত, এটা ইট ইজ দ্য মোস্ট ইউজফুল মেথড অথবা মোস্ট অ্যাকসেপ্টেড মেথড অফ স্টেরিলাইজেশন। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এসছে। এই জিনিসটা আমরা স্টেরিলাইজেশন টপিকে যদি চলে যাই, বা এটা এক্সপ্লেনেশন যদি যেটা আছে, বেশ ডিটেলটা একটা এক্সপ্লেনেশন, এটা আপনারা প্রিভিয়াস কোয়েশ্চেন বা এক্সপ্লেনেশন থেকে আবার অবশ্যই পড়ে জেনে নিতে পারবেন। যে কথাটা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে, ইন কেস অফ অটোক্লেভ
অটোক্লেভের সাথে সাধারণত হিট, টাইম এবং একটা প্রেসারের ব্যাপার থাকে। যখনই আমি এখানে যে কথাটা বলা হচ্ছে যে ফর দিস পারপোজ অ্যান অটোক্লেভ চেম্বার ইন উইচ স্টিম অ্যাট এ প্রেশার অফ 15 pounds per inch reaches the temperature of 121 degrees Celsius and is held at the temperature of 15 to 20 minutes is used to kill the organism. তাহলে হিট এবং টেম্পারেচারের সাথে প্রেশারটাকে ইনক্লুড করার পরেও আমাদের যে হিটের ব্যাপারটা আছে, বাংলা আমরা একটা কথা পড়েছিলাম যে জলীয় বাষ্পের একটা সুপ্ত তাপের ব্যাপার আছে। সো ফিজিক্সে যখন আমরা ছোটবেলা পড়েছিলাম। সো এখানে সেই জিনিসটা এপ্লাই করা হয় অটোক্লেভে। এই সুপ্ত তাপটা যখন প্রেসার বাড়িয়ে একটা চেম্বারের মধ্যে এটাকে ইনক্লুড করা হয়, তখন সেখান থেকে একটা হিট রিলিজ হয়। সেই এক্সট্রা হিটটা আরো বেশি স্টেরিলাইজেশন বা পেনিট্রেটিং অ্যাবিলিটি রাখে, যার জন্য কোনো সারফেস যদি আমি স্টেরাইল করতে চাই, সেখান থেকে জিনিসটা আরো সুন্দরভাবে স্টেরাইল হয় অন্যান্য মেথডের তুলনায়। সো এই কথাগুলো এখানে বলা বলা আছে। ইভেন্চুয়ালি আমরা যখন অন্যান্য অন্যান্য কোয়েশ্চেন আপনি অ্যান্সার করতে যাবেন স্টেরিলাইজেশন থেকে, সেখানে এভাবে বিভিন্নভাবে এক্সপ্লেন করা আছে কিভাবে কিভাবে আমি জিনিসটাকে বা কোন লজিক্যালি আমি জিনিসটাতে আগাবো। একটা জিনিস বলে দিই, এই যে কোয়েশ্চেনটা আমরা এখন ডিল করলাম, এটা কিন্তু একটা সিঙ্গেল বেস কোয়েশ্চেন ছিল। কেন বয়েলিং না, কেন কেমিক্যাল স্টেরিলাইজেশন না, হট এয়ার ওভেন না, সেই কথাগুলো আমরা কখন পড়বো? আমরা যখন বড় ক্লাস করছি বা আপনার যখন স্টেরিলাইজেশন টপিকটা পুরোটা পড়ছেন, প্রত্যেকটারই একটা এক্সপ্লেনেশন আছে। কিন্তু অটোক্লেভের যে কেন অটোক্লেভ হলো, সেটার একটা এক্সপ্লেনেশন আমরা এই লিস্টটা থেকে বা এই অংশটা থেকে দেখতে পারলাম। তাহলে এটাও যদি বলা যায় লাস্ট আওয়ারের প্রিভিয়াস কোয়েশ্চেনের যেই যথার্থতা বা যেই সিঙ্গেল বেসড কোয়েশ্চেনগুলো যথার্থতা, সেটা সুন্দর করে আমরা এখানে ইনক্লুড করতে পারি। এবং একবার যদি আপনি এই ট্র্যাকের মধ্যে চলে আসেন যে কিভাবে কিভাবে এই জিনিসটাকে কেন না, কেন হ্যাঁ, এই ট্র্যাকটা যদি আপনি বুঝে ফেলতে পারেন, আল্টিমেটলি ফাইনালি দেখবেন নিজে থেকেই আপনি কিছু কঠিন কোয়েশ্চেন বা অ্যাটিপিক্যাল কোয়েশ্চেন যখন আছে, সেটা আপনি নিজেই বের করে নিয়ে আসতে পারছেন। এই যে এই প্র্যাকটিসের ব্যাপারটা, এই প্র্যাকটিসের ব্যাপারে আমি একদম আমার যতগুলো কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনগুলো সলভ করার শেষে গিয়ে আমি বলব যে এই প্র্যাকটিসটা আপনি কিভাবে করবেন এবং ফাইনালি কিভাবে এটা আপনার পরীক্ষায় কাজে লাগাবেন। প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করে আমি শেষের দিকে এই জিনিসটার কথা আমরা বলবো। সো সিমিলার এই ধরনের কোয়েশ্চেন আমরা যখন সলভ করলাম, আমরা আরেকটু সামনে চলে যাব রিগার্ডিং সিস্টেমিক ব্যাকটেরিওলজি। সিস্টেমিক ব্যাকটেরিওলজিতে যদি আরো দু একটা কোয়েশ্চেন সম্পর্কে কথা বলতে বলা হয়, তাহলে এই ধরনের একটু কথাতে চলে যাই। নন সাপোর্টিভ সিকুয়েলি অফ স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স ইনফেকশন। আমরা জানি স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস, গ্রাম পজিটিভ কক্কাই আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটো টপিক। সো এইখানে যে অংশগুলো আছে, যে টপিকগুলো আছে, ইরাইথেমা নোডোসাম, এখানে যে কোয়েশ্চেনটা বলা হয়েছে নন সাপোর্টিভ সিকুয়েলি অফ স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স ইনফেকশন, যদি প্রশ্নটাকে আমি বিচ্ছেদ করি বা অ্যাকচুয়াল কি জানতে চাচ্ছে সেটা যদি বলি, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্সের ডিজিজ গুলো জানতে চাওয়া হয়েছে, কিন্তু সেই ডিজিজ গুলোর কতগুলো ভাগ আছে, কিছু স্পেসিফিক ডিজিজ আছে, কিছু সাপোর্টিভ ডিজিজ, কিছু নন সাপোর্টিভ ডিজিজ, কিছু টক্সিন মেডিয়েটেড ডিজিজ, সো সেগুলো সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। সো ইন দিস কেস আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে, ইরাইথেমা নোডোসাম একটা সাপোর্টিভ, সাব অ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডিটিস সাপোর্টিভ ডিজিজ, অ্যাকিউট রিউমেটিক ফিভার। নন সাপোর্টিভ সিকুয়ালি অ্যাকিউট কথাটা যেটা আছে, সাধারণত রিউমেটিক ফিভার ক্রনিক হয়ে থাকে। সো এখানে অ্যাকিউট রিউমেটিক ফিভারটা সরাসরি সিকুয়ালি হিসাবে আসবে না, এটা কিন্তু একটু সময় লাগে। সো সেক্ষেত্রে অ্যাকিউট থাকার কারণে এটা আমি সিকুয়ালি হিসাবে বলতে পারলাম না। স্কারলেট ফিভার টক্সিন মিডিয়েটেড এবং অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস যেটা হয়, আলটিমেটলি এটা লং টাইমে গিয়ে দেখা যাচ্ছে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস এটা কনভার্ট হয়ে যায়। সো অন দ্যাট নোট আমরা যেটা জেনে থাকি এখানে, যে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স ইনফেকশনের যে দুটো টপিক, যে ইনফেকশন ডিজিজগুলো আছে, সেটাকে আমরা তিন ভাগে যদি ভাগ করি, ইমিউনোলজিক, টক্সিমিডিয়েটেড এবং বায়োজেনিক। সো প্রশ্ন কি আসলো, এর আগের প্রশ্নটা কি আসলো, সেই ধরনের মানে টপিক ভিতরে যে টপিকগুলো আছে সেটাই আমাদের দেখার বিষয়। আপনাকে সরাসরি বলে দিবে এই ধরনের কোয়েশ্চেন আসার পরে পরবর্তীতে যে কোয়েশ্চেনটা আসতে পারে, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স ইনফেকশনের পরবর্তী কোয়েশ্চেনগুলো আসবে টক্সিন মেডিয়েটেড ডিজিজগুলো কোনগুলো। দেখেন এগুলো সবগুলাই ডিজিজ আছে, ইমিউনোলজিক, বায়োজেনিক। সেক্ষেত্রে আমি শুধুমাত্র টক্সিন মেডিয়েটেড ডিজিজ দিব, ইরাইথ্রোজেনিক টক্সিন, টক্সিন শক মিডিয়েটেড টক্সিন এবং এক্সোটক্সিন বি মিডিয়েটেড ডিজিজ কি কি আছে সেগুলো আমাকে অ্যান্সার করতে হবে। অ্যান্ড বায়োজেনিক যদি বলে তাহলে এসেফিলাস, ফ্যারিঞ্জাইটিস, সেলুলাইটিস, নেক্টোরারিং ফাশাইটিস, আরো যতগুলো ডিজিজ আছে সেগুলো এর মধ্যে থাকবে। ইমিউনোলজিক ডিজিজের মধ্যে আরএফ, এজিএন এগুলো থাকবে। সো এর পরের কোয়েশ্চেনগুলোর জন্য আমাকে যেটা প্রিপেয়ার থাকতে হবে, যেগুলো আগে এসেছিল, বলে দিতে পারে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্সের টক্সিন মেডিয়েটেড ডিজিজগুলো কোনটা, অথবা এটাও বলে দিতে পারে যদি সিঙ্গেল বেসড অ্যান্সার কোয়েশ্চেন এখান থেকে বলে, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্সের ক্ষেত্রে ইরাইথ্রোজেনিক টক্সিন কোনটা।
ইরেথ্রোজেনিক টক্সিন কি কি ডিজিজ তৈরি করে? উত্তর হবে স্কারলেট ফিভার। টক্সিক শক সিন্ড্রোম কি ডিজিজ তৈরি করে? উত্তর হবে টক্সিক শক সিন্ড্রোম। এক্সোটক্সিন বি কি ধরনের ডিজিজ তৈরি করে? সেটা হবে নেক্রোটাইজিং ফাসাইটিস। তাহলে অ্যাজ এ হোল আমরা যখন উদাহরণগুলো পড়বো একসাথে আমরা কি ধরনের অল্টারনেটিভ কোয়েশ্চেন আসে সে সম্পর্কেও একটা ধারণা পাবো। আপনি লাস্ট আওয়ারেই দেখবেন আরো অনেক ধরনের অপশন এখানে আছে, সেটা দেখে আপনার যখন একটা ধারণা হবে ইভেনচুয়ালি এই ধরনের প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো বারবার যখন রিপিট করবেন সে সম্পর্কে আপনার একটা ধারণা চলে আসবে। আমি শিওর যারা এখানে জয়েন করেছেন তারা সবাই আমরা লাস্ট আওয়ার পড়েছি বা কিভাবে পড়তে হয় সে সম্পর্কে একটা আমাদের আইডিয়া আছে, অ্যান্ড সেটার উপর বেস করে আজকে আমাদের এই সেশনটা আমরা কন্টিনিউ করছি। তো সিমিলার যে কোয়েশ্চেন গুলো আছে, চলেন পরের কোয়েশ্চেনটা যদি আসে। একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, খুব রিসেন্ট একটা কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটা আপনাদের সামনে আসার সম্ভাবনা খুবই বেশি। এর মধ্যে ল্যাটেন্ট টিউবারকুলোসিস, আমরা টিবি জানি, টিবি আমাদের পরীক্ষার পারপাসে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং ল্যাটেন্ট টিবিতে কি হয় আমরা সেটা একটু একটু দেখে নিই। এখানে জানতে চাওয়া হয়েছে ল্যাটেন্ট টিউবারকুলোসিস ক্যান বি ডায়াগনোসড বাই, কোন কোন পদ্ধতিতে আমরা ল্যাটেন্ট টিউবারকুলোসিস বের করতে পারবো। তার মধ্যে একটা থাকবে টিউবারকুলিন স্কিন টেস্ট এবং আরেকটা থাকবে ইন্টারফেরন গামা রিলিজ অ্যাসে। সো বাদ বাকি যে টেস্ট গুলো আছে, মাইক্রোস্কোপিক ডিটেকশন অফ দ্য অ্যাসিড ফাট ব্যাসিলাই, কালচার, সেরোলজিক্যাল টেস্ট, এগুলো আমরা কি করবো না? হ্যাঁ। উত্তর হচ্ছে, প্রশ্ন আমাকে জানতে চাওয়া হয়েছে ল্যাটেন্ট টিবি ডায়াগনোসিস, টিউবারকুলোসিসের অল ওভার ডায়াগনোসিস জানতে চাওয়া হয়। যদি শুধু টিউবারকুলোসিসের ডায়াগনোসিস জানতে চাওয়া হতো তাহলে কিন্তু পাঁচটার মধ্যে পাঁচটাই আমরা ট্রু দিতে পারতাম। তাহলে প্রশ্ন হচ্ছে ল্যাটেন্ট টিউবারকুলোসিসের জন্য কোন টেস্টগুলো দরকার সেটাই আমাকে জেনে নিতে হবে। এটার উত্তর হবে এটা, টেস্ট ফর ল্যাটেন্ট টিবি হবে এই দুটো টেস্ট। এই দুটো টেস্টকে এমটি টেস্ট বলা হয় বা মন্টো টেস্ট বলা হয়। টিউবারকুলিন স্কিন টেস্ট একই নাম, পিপিডি টেস্ট পিউরিফাইড প্রোটিন ডেরাইভেটিভ টেস্ট, এবং আরেকটা যেটা আমরা বললাম ইন্টারফেরন গামা রিলিজ অ্যাসে ইগ্রা। সো এই দুটা কোয়েশ্চেন ফার্দার এসবি এর জন্য গুরুত্বপূর্ণ। এর পরের কোয়েশ্চেনে এসে থাকতে পারে নিচের মধ্যে কোনটি শুধুমাত্র ল্যাটেন্ট টিউবারকুলোসিসের ডায়াগনোসিস করতে পারে। সেক্ষেত্রে কিন্তু বি এবং ডি অপশনের যে কোনো একটা থাকবে, যেহেতু সিঙ্গেল বেসড সেক্ষেত্রে আমরা ওই একটা অপশনটাকেই দিব। তাহলে এর পরবর্তীতে যখন আমরা টিবি সম্পর্কে পড়তে যাব, টিবির টেস্ট সম্পর্কে পড়তে যাব, তখন এই জিনিসটা আমাকে ধারণায় রাখতে হবে যে টিবির যে বেসিক কম্পোনেন্ট গুলো আছে বা টিবির যে বেসিক বেসিক ডায়াগনস্টিক মেথড গুলো আছে তার মধ্যে কোনটা ল্যাটেন্ট এবং কোনটা নন ল্যাটেন্ট ক্ষেত্রে আমি অ্যান্সার করতে পারবো। সো এটার এক্সপ্লেনেশনটা এরকম, টিউবারকুলোসিস ইনফেকশনটা আছে এটা আমাদের শরীরে যখন অ্যাক্টিভ অবস্থায় আছে, ঠিক তখন অ্যাক্টিভ অবস্থায় আমি যদি আমার স্পুটাম থেকে আমার ব্লাড থেকে কালচার নেই বা সেটা মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে দেখতে যাই, তখন সরাসরি অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই আমি পাবো, বিকজ সেটা অ্যাক্টিভ অবস্থায় ব্লাডের মধ্যে ঘোরাঘুরি করছে, আমার স্পেসিমেনগুলোর মধ্যে ঘোরাঘুরি করতেছে, সরাসরি আমি তাকে দেখতে পাবো। কিন্তু যখন সে অ্যাক্টিভ অবস্থা নেই, শরীরে সে কোনো সিমটম প্রোডাক্ট করছে না, শো করছে না, তখন তাকে আইডেন্টিফাই করার সবচেয়ে গুরুত্বপূর্ণ মেথড হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি বা সেরোলজি বা এই ধরনের ইমিউনোলজিক্যাল টেস্টের মাধ্যমে। সো এইখানে যে দুটো টেস্ট আছে, এন্টি টেস্ট, ইন্টারফেরন গামা রিলিজ আছে, এগুলোর মাধ্যমে আমরা সরাসরি ব্লাডে যদি বা স্পেসিমেনে যদি আমি তাকে নাও পাই, আমি আলটিমেটলি সেটাকে এই টেস্টগুলোর মাধ্যমে আইডেন্টিফাই করতে পারবো। সো পরবর্তী কোয়েশ্চেনের জন্য আমরা এভাবে প্রিপেয়ার হবো, এমটি টেস্ট, টিউবারকুলোসিস স্কিন টেস্ট, পিভিডি যাই বলুক না কেন, এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ এসবি এর জন্য আমরা করবো। সো দুইভাবে আমরা যে প্রিপেয়ার হতে পারবো সে সম্পর্কে লাস্ট আওয়ারে এভাবে কোয়েশ্চেনগুলো সাজানো আছে। এমটি খুবই গুরুত্বপূর্ণ, টিউবারকুলোসিস খুবই গুরুত্বপূর্ণ। টিউবারকুলোসিস থেকে টিউবারকুলোসিসের ক্লাসিফিকেশন, টিউবারকুলোসিসের যে ক্লিনিক্যাল ফিচার, ডায়াগনস্টিক মেথড গুলো কি কি আছে, এবং অ্যান্টিটিবি কিছু ড্রাগ আছে সে সম্পর্কে খুব ডিটেলস আমাদের জেনে যেতে হবে। ছোটখাটো কিছু টপিক গুলো আছে সেগুলো আমরা অবশ্যই শীটের সাথে পড়ে লাস্ট আওয়ার সাথে মিলিয়ে সেটাকে পড়ে যাবো। সো ল্যাটেন্ট টিবি থেকে এই কোয়েশ্চেনটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমরা এই বিষয়টাকে অবজার্ভ করে ফেললাম। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন, ব্যাকটেরিয়া অ্যাসোসিয়েটেড উইথ ফুড পয়জনিং। এটা সরাসরি মাইক্রোবায়োলজির কোয়েশ্চেন তো বটেই, এবং একই সাথে এটা ইনফেকশাস ডিজিজের কোয়েশ্চেন। আপনারা জানেন আমাদের যে মাইক্রোবায়োলজির টপিকটা আছে তার নাম হচ্ছে মাইক্রোবায়োলজি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ। তাহলে এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে ইনফেকশাস ডিজিজ কোয়েশ্চেন যখন আমাকে ফেস করতে হবে, ফুড পয়জনিং খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। ফুড পয়জনিং এর জন্য কিছু স্পেসিফিক অর্গানিজম আছে, সেই অর্গানিজম গুলো আমাকে জানতে হবে। ব্যাসিলাস সিরিয়াস এবং ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স এখানকার আহ, যে ট্রু স্ট্রেন দুটো আছে সেটার মধ্যে পড়বে। তো একই সাথে আমরা দেখে নিব ফুড পয়জনিং এর আর কোন কোন অপশন গুলো আছে, এই টক্সিন গুলা বা এই ব্যাকটেরিয়াল টক্সিন অ্যাসোসিয়েটেড উইথ ফুড পয়জনিং যেগুলো আছে, সুন্দর করে লাস্ট আওয়ারে লিস্ট দেওয়া আছে, এবং একই লিস্টে কিন্তু আমাদের শীটেও আছে। তাহলে শীটের থেকে লাস্ট আওয়ারের পার্থক্যটা কি? শীটের থেকে লাস্ট আওয়ারের পার্থক্যটা এটাই, শীটে যে জিনিসটা আরো ডিটেলস বলা আছে
লাস্ট আওয়ারে সেই জিনিসটা খুব জিস্ট অংশটা বলা আছে, কেন এই জিনিসটা করা হলো, কেন জিনিসটা শুধুমাত্র টপিক গুলাই দিয়ে চলে যাওয়া হলো বা উত্তরটা কেন দিয়ে চলে যাওয়া হচ্ছে। এইটার কারণ হচ্ছে রিভিশন। লাস্ট আওয়ারটা ফাইনালি আপনাকে এমন ভাবে প্রিপেয়ার করে দেওয়া তৈরি করা হয়েছে যাতে করে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলা সব না পড়েও আপনি একটা জিস্ট আইডিয়া পেতে পারেন। এক্ষেত্রে প্রত্যেকটা ব্যাকটেরিয়া যে আলোচনাগুলো আছে সেগুলো রেসপেক্টেড সেকশন আপনাদের শিটে বলা আছে। যেমন ব্যাসিলাস সেরেসের কথা বলা আছে, সেটা ফুড পয়জনিং কিভাবে করবে একটা টপিক বলা আছে, সেটা হচ্ছে রিহিটেড ফ্রাইড রাইসের কথা বলা আছে। ক্লস্ট্রিডিয়াম বোটুলিনিয়ামের কথা বলা আছে, সেটা কিভাবে ফুড পয়জনিং করে তার উত্তরে বলা আছে। এটা লং টাইম ক্যান্ড ফুড, যেই বিদেশিরা যেটা ক্যান্ড ফুড বেশি খেয়ে থাকে, লং টাইম যদি ক্যান্ড ফুডের মধ্যে ফুডগুলো থাকে সেখান থেকে লং টাইম থেকে থাকলে বোটুলিনিয়ামের যে টক্সিনটা আছে সেটা সেভাবে রিলিজ হয়। সো এই ডিটেলস কথাগুলো আমাদের শিটে দেওয়া আছে এবং লাস্ট আওয়ারে রিভিশনের জন্য সুন্দর করে বলার জন্য সুন্দর করে এই লিস্টগুলো দেওয়া। তাহলে এইখান থেকে এই কোয়েশ্চেনটা থেকে যদি আমি বলি যে ফার্দার আপনি এই কোয়েশ্চেনটা কিভাবে আইডেন্টিফাই করবেন বা কিভাবে এটাকে বিশ্লেষণ করে ফার্দার কোয়েশ্চেন আসতে পারে, সেই উদাহরণ বলে ফেলি যেটা আমি অলরেডি মেনশন করে ফেলাম আমরা, যে ব্যাসিলাস সেরাস। এই কোয়েশ্চেনটা যদি সিনারিও বেসড কোয়েশ্চেন ফুড পয়জনিং থেকে বা ফুডবর্ন ডিজিজ থেকে আমাকে অ্যান্সার করতে হয় বা ফেস করতে হয়, এই কোয়েশ্চেনটা তাহলে একটু এভাবে আমি প্রিপেয়ার হয়ে যাব। একটা এসবিএ চলে আসতে পারে, সিঙ্গেল বেস বা সিনারিও বেস কোয়েশ্চেন। সেখানে বলে দিল যে একটা ফ্যামিলি, ফুল ফ্যামিলির 4 জন মেম্বারই হাসপাতালের আউটডোরে বা ইমার্জেন্সি ডিপার্টমেন্টে এসেছে কমপ্লেনিং অফ সিভিয়ার গ্যাস্ট্রোএন্টাইটিস, ভমিটিং অ্যান্ড লুজ মোশন। কি কারণে? তার ব্যাকগ্রাউন্ডটা হিসেবে ক্লু দিলে তারা প্রিভিয়াস নাইটে একটা হোটেল থেকে সবাই মিলে কিছু ফ্রাইড রাইস খেয়েছিল। সো ওই যে ফ্রাইড রাইস কথাটা বললো বা রিহিটেড ফ্রাইড রাইসটার কথা বললো, এই ক্লুটা দেখে আমি বুঝতে পারলাম যে ইয়েস, ব্যাসিলাস সেরেস থেকে এই মোস্ট কমন অর্গানিজম হবে এটা। তাহলে এখান থেকে ওই ব্যাচেলার সিরিজের যে আলটিমেট পরবর্তী একটা কোয়েশ্চেন কি মডেলে আসতে পারে সেটা সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেল। অ্যান্ড আরেকটা যদি উদাহরণ বলি, নিচে আছে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনিয়াম, যেটা বললাম ক্যান ফুড। ওই ক্যান ফুড কথাটা মেনশন থাকবে, একটা ফিমেল, এল্ডারলি ফিমেল, সে রিসেন্টলি এরকম গ্যাস্ট্রোএন্টারাইটিসের ফিচার নিয়ে এসেছে এবং এর পরবর্তীতে সে দেখলো যে জিনিসটাতে যে টক্সিসিটি ফিচারটা হলো ফুড পয়জনিং ফিচারটা, তার পিছনে একটা ক্লু দিয়ে দিল সে ক্যান ফুড কনজিউম করে রেগুলারলি সেই জন্য। তো তখন থেকে আমি একটা ধারণা পেয়ে গেলাম, ইয়েস, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনিয়াম মে বি দ্য মেইন কালপ্রিট বিহাইন্ড দ্য ফুড পয়জনিং। এই দুটো জিনিস যখন একসাথে আলোচনা করা হয়ে গেল বা এই ধরনের টপিকগুলো যখন আলোচনা করা হয়ে গেল, আপনি বুঝতে পারলেন ফুড পয়জনিং তাহলে দুইটা থেকে ইম্পর্টেন্ট। একটা যখন এমসিকিউ আলোচনা হবে তখন আমাদের এই যে অল ওভার যে লিস্টটা আছে সেটা জানতে চাওয়া হবে, এবং যখন আমাদের এসবিআই আলোচনা করতে হবে এভাবে সিনারিও বেস কোয়েশ্চেনগুলো আমাকে জেনে নিতে হবে। সো আমি যদি একটু আপডেটেড ভাবে প্রিপেয়ার হতে চাই, এই টক্সিনগুলোর প্রত্যেকটারই কিছু ব্যাকগ্রাউন্ড ঘটনা থাকতে পারে, কিছু ব্যাকগ্রাউন্ড ক্লু থাকতে পারে, সেই ক্লুগুলো আমাকে জেনে নিতে হবে। তাহলে আমি অল ওভার এই ধরনের ফুড পয়জন থেকে যত কোয়েশ্চেনই আসুক না কেন, এসবিএ বলেন, এমসিকিউ বলেন, সেটা সম্পর্কে আমার একটা খুব ভালো প্রিপারেশন হবে। সেই প্রিপারেশনটা আমি সামনে কাজে লাগাতে পারবো। আমি আবারও বলছি, আমি লাস্টের দিকে আরেকটু এলাবোরেট করে দিব যে এই যে আমি বারবার প্রিপারেশনটা নিজেকে আপগ্রেডের কথাটা বলছি সেটা আমি কিভাবে করবো। তো লাস্টের দিকে আমি একটা স্লাইডে ছোট্ট করে সেটা আলোচনা করে ফেলবো। নেক্সট আপ আরেকটা কোয়েশ্চেনে যদি চলে যাই, ব্লাড ইজ কালেক্টেড বাই ভেন পাংচার ফর এ কালচার ফ্রম অ্যান ইনঅ্যাডিকুয়েটলি ডিসইনফেক্টেড site, which of the following bacteria is most likely to contaminate the blood culture? উত্তরের দিকে যাব না, আমি যদি শুধু কোয়েশ্চেনটা দেখে আলোচনা করি, কোয়েশ্চেনটার মধ্যে যদি এখানে আলোচনা করি, তাহলে যদি বলতে বলা হয় এই কোয়েশ্চেনটা কোন টপিকের, কোয়েশ্চেনটা হবে নর্মাল ফ্লোরা থেকে বা নর্মাল ফ্লোরা যে টপিকটা আছে, এবং এখানে স্পেসিফিক পার্টিকুলার উত্তরটা হবে স্টাফিলোককাস এপিডার্মিডিস। সো এটার এক্সপ্লেনেশনে যদি আমি যাই, এই বক্সটা সবারই পরিচিত, নর্মাল ফ্লোরা সম্পর্কিত যে টপিকটা আছে সেটা এই বক্সটাতে আলোচনা করা আছে, লাস্ট আওয়ারে আছে, শিটে আছে, আপনাদের সবার কাছে এটা অ্যাভেলেবল। তাহলে এই ধরনের কোয়েশ্চেন বা নর্মাল ফ্লো থেকে যে কোয়েশ্চেনগুলো একদম ক্লিন কাট কোয়েশ্চেন আসে, সেটা কি ধরনের জিনিস আছে আমরা সেটা একটু দেখে নিই। প্রথমত এই চারটা লোকেশন ইম্পর্টেন্ট অর্গানিজম, ইম্পর্টেন্ট অর্গানিজম 3 ভাবে বলা আছে। আমাদের কোয়েশ্চেনে যেটা এসেছিল, বলা হচ্ছিল যে ইনঅ্যাডিকুয়েটলি স্টেরিলাইজ করা একটা ভেইন বা একটা স্কিন এরিয়াতে আমি ভেইন পাংচার যখন করছি, তখন সেখানে কোন ফলোইং ব্যাকটেরিয়া কন্টামিনেট করতে পারে আমার ব্লাড কালচারটাকে। তাহলে জিনিসটা এরকম হয়েছে, ঠিক মতো আমি আমার ভেনাস সাইড যেখান থেকে ব্লাড কালেক্ট করা হলো সেখানে আমি সেটা স্টেরাইল করিনি। ব্লাডটা যখন কালেক্ট করা হলো, ব্লাডের অর্গানিজম তো এসছেই, তার সাথে স্ট্যাফিলোকক্কাস এপিডার্মিডিস চলে এসছে। কেন চলে এসছে? বিকজ স্ট্যাফিলোকক্কাস এপিডার্মিডিস স্কিনের একটা নর্মাল ফ্লোরা। এবং কেন শুধু আমি ওটাকেই অ্যান্সার করলাম? বিকজ দেখেন মাঝখানে যে কলামটা আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট অর্গানিজম, তাহলে আমাকে এখানে সিঙ্গেল বেস্ট অ্যান্সার হিসেবে স্ট্যাফিলোকক্কাস এপিডার্মিসটাকে ধরে নিতে হতো। তাহলে
পরবর্তী কোয়েশ্চেন বা আর কি কি ধরনের কোয়েশ্চেন আছে, আমি যদি শুধু এই প্যাটার্নে আলোচনা করি, উদাহরণ একটা দিই, চলেন আমরা চলে যাব হচ্ছে থ্রোটের ক্ষেত্রে চলে যাই। থ্রোটের ক্ষেত্রে যে কথাটা বলা আছে, বলা হলো একটা পেশেন্টের থ্রোট ইনফেকশন হয়েছে। সো সেই ক্ষেত্রে থ্রোট ইনফেকশনের যে অর্গানিজম গুলো আছে, ইম্পর্টেন্ট অর্গানিজম যেগুলো আছে, সেই অর্গানিজম থেকে তার কোন থ্রোট ইনফেকশনটা অন্যান্য জায়গায় ছড়িয়ে যাচ্ছে, গলা থেকে কোন ইনফেকশন হচ্ছে, এমন সিনারিও দিতে পারে। পেশেন্টটাকে ইনটিউবেট করা হয়েছে। ইনটিউবেট করা হলে যে সমস্যাটা হয়, গলার মধ্যে যখন ইনটিউবেট করা হচ্ছে, ওই ইনটিউবেশনের অর্গানিজমটা, দ্যাট ইজ থ্রোটের অর্গানিজমটা, সেটা আমার শরীরে বিভিন্ন জায়গায় ব্লাড স্ট্রিমে চলে যেতে পারে, এন্টারিক ট্র্যাক্টের দিকে চলে যেতে পারে। তাহলে ওটাই বলতে পারে যে থ্রোটের কোন সিঙ্গেল ব্লেস নর্মাল ফ্লোরাটা অন্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকে চলে যেতে পারে বা ব্লাডে চলে যেতে পারে, সে সম্পর্কে একটা কথা বলতে পারে। তাহলে উদাহরণস্বরূপ সেখানে আমি বলবো ইম্পর্টেন্ট অর্গানিজম। যদি ইম্পর্টেন্ট অর্গানিজম থেকে থাকে, সেটাকে বলবো আমি ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কা হিসেবে সেটাকে অ্যান্সার করতে পারবো। এই গেল আরেকটা মেথড। নেক্সট আপ আরেকটা যদি বলা হয় মাউথের কথা, একটা সিনারিও এইভাবে থাকে, যখন ওরাল সার্জারি করা হয়, ওরাল সার্জারিতে ঠিকমতো যদি আমার মাউথ এরিয়াটা ঠিকমতো স্টেরিলাইজ না করা হয়ে থাকে, সেক্ষেত্রে এই ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাসটা অনেক সময় ঘুরে ফিরে ব্লাডের মধ্যে যখন ইনক্লুডেড হয়ে গেল, সেটা ঘুরে ফিরে কার্ডিয়াক এরিয়াতে চলে গিয়ে কিন্তু সেখানে আমার কার্ডিয়াক ইনফেকশন করে ফেলতে পারে। সো এই ক্লুগুলো দিয়ে আমি বুঝতে পারলাম যে মাউথ সার্জারি থেকে ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাই আলটিমেটলি ঘুরে ফিরে সে কার্ডিয়াক এরিয়াতে চলে গেল এবং ওখানে ইনফেকশন করবো। সো এই সিনারিওটা দেখে যদি ইম্পর্টেন্ট অর্গানিজমের কথা বলা হয়, সেক্ষেত্রে আমি ধরে নিব উই আর টকিং অ্যাবাউট মাউথের ইম্পর্টেন্ট অর্গানিজম ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাস। সো এই তিনটা যেটা উদাহরণ দিলাম, এটা হচ্ছে সিঙ্গেল বেস্ট অ্যান্সারের জন্য। আমি যদি এবার অল ওভার অ্যান্সার বলি, অল ওভার যদি আমি এখানে জানতে চাই যে এমসিকিউ থেকে কি কি আসতে পারে, খুবই বেসিক জিনিস, সরাসরি বলে দিবে নিচের মধ্যে কোনগুলা স্কিনের নর্মাল ফ্লোরা, নিচের মধ্যে কোনগুলা কোলনের নর্মাল ফ্লোরা। রিসেন্ট যে কোয়েশ্চেনটা এসেছিল রিসেন্ট সেশনে, সেখানে কোলনের নর্মাল ফ্লোরা জানতে চাওয়া হয়েছে। তাই জন্য এই বক্সটা খুবই গুরুত্বপূর্ণ, একটা ট্রিপল স্টার বক্স। অবশ্যই এই ধরনের যে কোয়েশ্চেন গুলো আছে আমরা সবগুলো পড়বো, এমসিকিউ এসবিএ যত ধরনের কোয়েশ্চেন গুলো আছে, যাতে করে পরবর্তী যে সেশনের কোয়েশ্চেনই আসুক না কেন আমাদের কোনো ধরনের বাধা বিপত্তির সম্মুখীন আমরা না হয়। বিকজ এই ধরনের কোয়েশ্চেন গুলো ঘুরে ফিরে সবসময় আসবে এবং নর্মাল ফ্লোরা থেকে অবশ্যই একটা কোয়েশ্চেন আপনি পাবেন। এটার কোনো চেঞ্জ হয় না, কারণ একদম বেসিক টপিক, এগুলো একদম পেইড কোয়েশ্চেন। সো চলেন আমরা এই হাই ইল্ডিং টপিকটা থেকে সামনের একটা টপিকে চলে যাই, যেখানে আমরা আলোচনা করবো হচ্ছে, এটা ছিল এক্সপ্লেনেশনের লাস্ট আওয়ারটা, আমরা বেসিক ভাইরোলজিতে চলে যাবো। সো নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে ক্যাপসোমিয়ার ভাইরাস থেকে। এই রিসেন্ট একটা কোয়েশ্চেন এসেছে, ক্যাপসোমিয়ার ভাইরাসের একটা অংশ। ক্যাপসোমিয়ারটা ইজ নাথিং বাট দ্য units of the viral capsid, যেটা সি নাম্বার টপিকটা আমাদের জন্য ট্রু। ইট ইজ দ্য ইন্ডিভিজুয়াল ইউনিট অফ দ্য ভাইরাল ক্যাপসিড অ্যান্ড প্রডিউসেস ভাইরাল এনজাইম। তাহলে ক্যাপসোমিয়ার থেকে যে এক্সপ্লেনেশনটা দেবো যে ইন কেস অফ ভাইরাসের ক্ষেত্রে আমরা জানি দুইটা জিনিস ভাইরাসের একদম কমন থাকবে গাঠনিক স্ট্রাকচারের মধ্যে, একটা হলো নিউক্লিক অ্যাসিড, ইদার ডিএনএ অথবা আরএনএ, এবং আরেকটা হবে ভাইরাসের যে আউটার প্রোটিন কোড, সেটাকে বলা হচ্ছে ক্যাপসিড। সো এই বাইরের যে ক্যাপসিডটা আছে, সেই ক্যাপসিড অনেকগুলো ছোট ছোট ইউনিট দিয়ে তৈরি, সেই ইউনিটটাকে বলা হয় ক্যাপসোমিয়ার। তাহলে আলটিমেটলি আমাকে যদি প্রশ্ন করা হয় ক্যাপসোমিয়ার বা কিসের একক, উত্তরে আমি বলবো ভাইরাল প্রোটিনের একক। ঠিক কাউন্টার প্রশ্নটা যদি করা হয় ক্যাপসোমিয়ার কি ডিএনএ বা যে ভাইরাল নিউক্লিক অ্যাসিড আছে সেটার একক কিনা, উত্তর বলবো না, সেটা সরাসরি নিউক্লিক অ্যাসিডের সাথে জড়িত না। সো এখানে এই ইউনিটে ভাইরাল নিউক্লিক অ্যাসিডটা ফলস হবে। ইজ নট প্রেজেন্ট ইন অল ভাইরাস, এটাও ফলস হবে, বিকজ ক্যাপসোমিয়ার কিন্তু ডেফিনেটলি অন্যান্য সকল ভাইরাসের মধ্যেই থাকবে, যেহেতু সকল ভাইরাসের প্রোটিন ক্যাপসিড থাকবে, সো ক্যাপসোমিয়ারও তার মধ্যে থাকবে। ইট ইজ ভাইরাল প্রোটিন ফর ভাইরাল রেপ্লিকেশন। ডি নাম্বার যে টপিকটা আছে, ডি নাম্বার টপিকটা সাধারণত ট্রু হতো কোন ক্ষেত্রে, যদি আমি নিউক্লিক অ্যাসিড নিয়ে কোনো আলোচনা করতাম, সেক্ষেত্রে এটা ট্রু হতো, কারণ নিউক্লিক অ্যাসিডটাই ভাইরাল রেপ্লিকেশন নিয়ে সাথে বেশি জড়িত। আর ভাইরালের প্রোটিন ক্যাপসিড আছে যেটা, সেটা অন্যান্য এনজাইমগুলোকে কোড করে বা অন্য এনজাইম তৈরি করে, সেক্ষেত্রে হ্যালো আচ্ছা, তো যেটা বলছিলাম যে ভাইরাল ক্যাপসোমিয়ারের ক্ষেত্রে সেটা আমি শুধুমাত্র ভাইরাল প্রোটিন যে অংশটা আছে সেটার দিক থেকে আমি একটা ট্রু বলবো, আদারওয়াইজ নিউক্লিক অ্যাসিডের থেকে সেটা আমি ট্রু অ্যান্সার দিব না। এই কোয়েশ্চেনটা একদম রিলেটিভলি নতুন, যে কথাটা আমি বলছিলাম যে নতুন কি ধরনের কোয়েশ্চেন আসছে সেটাও কিন্তু একটা ধারণা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে নতুন কোয়েশ্চেনের সাথে ট্যাগ থাকতে হবে, আপডেটেড থাকতে হবে। এই কোয়েশ্চেনটার আগ পর্যন্ত যে কোয়েশ্চেনগুলো এসেছিল ভাইরাসের স্ট্রাকচার থেকে, খালি বলা হয়েছিল ভাইরাসের কি আছে, ভাইরাসের কি নেই, ভাইরাস কি দিয়ে রেপ্লিকেট করে, কি দিয়ে ভাইরাসকে আমরা ডিটেক্ট করতে পারি, কালচার কি কি থাকতে পারে। কিন্তু এবার কিন্তু
স্ট্রাকচার থেকে প্রশ্ন এসছে ঠিকই, কিন্তু একটু ডিফারেন্ট এসছে। এই ডিফারেন্ট জিনিসটা কি? সরাসরি ক্যাপসিড সম্পর্কে জানতে চাওয়া হয়নি, সরাসরি নিউক্লিক অ্যাসিড সম্পর্কে জানতে চাওয়া হয়নি, একটু নতুন একটা জিনিস জানতে চাওয়া হয়েছে, সেটাকে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার। তাহলে এই টপিকটা বা ক্যাপসোমিয়ার ওয়ার্ডটা সব খুব একদম নতুন হলেও বা নতুন প্রশ্ন আসলেও টপিকটা কিন্তু পুরানো। এখন এমন হতে পারে যে আমি প্রিভিয়াস ইয়ারে ক্যাপসোমিয়ার সম্পর্কে পড়ে যাইনি বা ক্যাপসিয়ামের সম্পর্কে আমার ডিটেলস আইডিয়া ছিল না। আমি যদি একটু অ্যাডভান্স বা একটু চালাকি করে এখন সামনের প্রশ্নগুলো অ্যান্সার করতে যাই, তাহলে আমি পরবর্তীতে অবশ্যই এই ক্যাপসোমিয়ার কথাটা আমি আমার শিটের সাথে ইনক্লুড করে রাখবো, যে ক্যাপসোমিয়ার থেকে নতুন একটা কোয়েশ্চেন এসছে, লাস্ট আওয়ারে সেটা আমি পেয়েছি, সেই জিনিসটা আমি লাস্ট আওয়ারে এখানে এইভাবে ইনক্লুড করে রাখবো। তো পরবর্তীতে যখন ক্যাপসোমিয়ার থেকে আবার একটা কোয়েশ্চেন আসবে, জিনিসটা আমার কাছে নতুন মনে হবে না, কারণ আমি অলরেডি আমার হোমওয়ার্ক পরীক্ষার আগেই করে এসেছি, যে ক্যাপসিড ক্যাপসোমিয়ার যাই হোক না কেন সেটা সম্পর্কে আমার ধারণা আছে, অ্যান্ড ইট বিলংস টু ভাইরাল প্রোটিন লেয়ার অথবা ভাইরাল স্ট্রাকচার। আদার দেন দ্যাট আপনি যদি এটাকে ঠিকমতো সামারাইজ করে না যান, সেকেন্ড টাইমে এই ধরনের কোয়েশ্চেন যখন রিপিট হবে, অবশ্যই এটা রিপিট হবে যেহেতু এটা নতুন কোয়েশ্চেন, আপনি যখন খুব একটা বিপদে পড়ে যাবেন তখন আপনার কাছে টপিকটা নতুন মনে হবে, যে ক্যাপসোমিয়ার জিনিসটা আবার কি, বা ক্যাপসোমিয়ার থেকে ইম্পর্টেন্ট যে স্টেমস গুলো বলা আছে সেগুলো জিনিসগুলো কি, সেই সম্পর্কে আমাদের একটু কনফিউজড হয়ে যেতে হবে এবং আলটিমেটলি আপনাকে আন্দাজে অ্যান্সার করতে হবে। So আমরা পরবর্তীতে এই জিনিসটা একটু খেয়াল করবো ক্যাপসোমিয়ার সম্পর্কে, যে দুই তিনটা কথা এখানে লেখা আছে, আই থিঙ্ক এগুলাই গুরুত্বপূর্ণ, এর থেকে ভিতরে গিয়ে আপনার খুব বেশি বই ঘেটে বা নেট ঘেটে পড়ার দরকার নেই। আবারও বলি, ক্যাপসোমিয়া এমন একটা টপিক যেটা ভাইরাসের প্রোটিন লেয়ারের বা আউটার ক্যাপসিডের একদম যত ইউনিট, ছোট ছোট ইউনিট আছে, ক্যাপসোমিয়ার বলতে আমি সেই ভাইরাসের প্রোটিনের ইউনিটগুলোকে পড়ি, সাধারণত নিউক্লিক অ্যাসিডের সাথে এর কোনো সম্পর্ক নেই। সো এইভাবে আমরা আমাদের যে নতুন পুরোনো টপিকগুলো আছে সেটার সাথে নতুন টপিকগুলোকে একটু আপডেট করে রাখবো প্রিভিয়াস কোশ্চেনগুলোকে সলভ করে। ওকে, নেক্সট একটা বেশ ইম্পর্টেন্ট টপিক, এটা ভাইরাসের কি বলবো, ভাইরাসের যে অংশগুলো আছে, যে ক্লিনিক্যাল ফিচারগুলো আছে, র্যাশ গুরুত্বপূর্ণ একটা ফিচার, সেই অংশ থেকে কোয়েশ্চেনটা এসছে। সো একই সাথে আবার বলবো যে এটা ইনফেকশাস ডিজিজ থেকে ওই কোয়েশ্চেনটা আমরা পেয়ে থাকতে পারি। তো ইনকেস ভাইরাসের যে ভেসিকুলার র্যাশ আছে সেগুলো কারা কারা প্রডিউস করে, চিকেন পক্স, ভ্যারিসেলা জস্টার ভাইরাস এবং হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, আমাদের এর মধ্যে যেটা আছে সেটা ট্রু থাকবে। বাকি যে দুজন আছে, দ্যাট ইজ বি এবং ই, সে ম্যাকিউলো প্যাপুলার র্যাশ তৈরি করে। তাহলে এই কোয়েশ্চেনটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, দুইটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে। ভেসিকুলার র্যাশ কারা কারা করে সেই লিস্টটা তো অবশ্যই আমাকে জানতে হবে। ম্যাকুলোপ্যাপুলার র্যাশ, দ্যাট ইজ ভেসিকুলার র্যাশের অল্টারনেটিভ কে ডিজিজ করে সেই লিস্টটাও আমাকে জানতে হবে। মিজেলস, রুবেলা আর অন্যান্য যেসব ভাইরাস আছে, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ভাইরাস যেটা আমাদের জন্য পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, দ্যাট ইজ ডেঙ্গু। ডেঙ্গুতেও কিন্তু ভেসিকুলার র্যাশ, স্কারলেট মরবুলিফর্ম র্যাশ, এই ধরনের অংশগুলোতে ম্যাকুলোপ্যাপুলার র্যাশ হয়। তাহলে দুটো জিনিস, ভেসিকুলার র্যাশ কোথায় হচ্ছে, ম্যাকুলোপ্যাপুলার র্যাশ কোথায় হচ্ছে, এটা আমরা জানবো। এবং সাইমালটেনিয়াসলি এই কোয়েশ্চেনটা থেকে যদি আমি আবার বলি যে এসবি এর জন্য বা সিনারিও বেস কোয়েশ্চেনের জন্য আমি প্রিপেয়ার হব, তাহলে কি হবে? তাহলে যে কোনো একটা কথা বলে দিতে পারে, সে আমি শুধু চিকেন পক্সকে ফোকাস করে যদি বলি বা ভ্যারিসেলা জস্টারকে ফোকাস করে যদি বলি, জিনিসটা এভাবে বলবে, একটা সিনারিও দিবে, একটা বাচ্চার কথা বলবে, একটা বাচ্চা 2 বছরের একটা বাচ্চা, সে আপনার কাছে এসছে ফ্লুইড ফিল্ড সিস্টিক র্যাশ নিয়ে। আবার বলি, ফ্লুইড ফিল্ড সিস্টিক র্যাশ মানে কি? ভেসিকুলার র্যাশ। নিশ্চয়ই মনে আছে আমাদের যখন ছোটবেলায় পক্স হয়েছিল, পক্সের যেই লেশনটা ছিল, সিস্টেমের মধ্যে একটু পানি পানি জমে থাকতো, সেটাকে বলা হচ্ছে ভেসিকুলার র্যাশ। তাহলে ওইখান থেকে আমাকে একটা আইডিয়া পেতে হবে যে হ্যাঁ, র্যাশটা ভেসিকুলার র্যাশ, বাচ্চা যেহেতু এসছে তার চিকেন পক্স হয়েছে। সো পরবর্তীতে অ্যান্সার দিতে হবে যে কোন ধরনের ভাইরাস দিয়ে সে এফেক্টেড। উত্তর থাকবে চিকেন পক্স, ভ্যারিসেলা জস্টার, যাই বলি না কেন সেখানে আমি অ্যান্সার দিতে পারবো। সো সিমিলারলি এই ধরনের কোয়েশ্চেন আবার যদি আমি ম্যাকুলোপ্যাপুলার র্যাশ দিয়েও বলি, মিজলসের কথা বলতে পারে। সরাসরি মিজলসের কথা না বলে আমরা জানি মিজলসে একটা স্পেসিফিক সাইন পাওয়া যায়, সেটাকে বলা হয় কপ লিক স্পট। তাহলে যদি বলে দেয় একটা বাচ্চা, একটা মা বা তার বাচ্চাকে নিয়ে এসছে আপনার ইনফেকশাস ডিজিজ আউটডোরে, সেখানে এসে আপনি অবজার্ভ করলেন বাচ্চাটার কপ্লিক স্পট পাওয়া গেছে, এই কপ্লিক স্পট দিয়ে আপনাকে বলে বুঝিয়ে দিল যে এটা মিজলসের কন্ডিশন, এবং সেকেন্ডারি একটা ক্লু দিল বাচ্চাটার সারা শরীরে ম্যাকুলোপ্যাপুলার র্যাশ পাওয়া যাচ্ছে। তাহলে এই যে ম্যাকুলোপ্যাপুলার র্যাশটা আমরা পেলাম, দ্যাট ইনক্লুডস যে আমরা আমাদের অল ওভার আলোচনাটা থেকে বুঝতে পারলাম যে এটা ক্লিন কাট মিজলসের ক্ষেত্রে বলা হচ্ছে। সো এইভাবে এসবি এর প্যাটার্ন এবং এমসিকিউ প্যাটার্ন কোনটা কিভাবে আসছে একটা কোয়েশ্চেন থেকে স্ট্রেস করা কিন্তু খুব ইজি। আমি যেভাবে সরাসরি এখানে বলে দিতে পারছি কি ধরনের কোয়েশ্চেন আসছে, আমি কি এটা বানিয়ে বলছি? না, কারণ আমার লাস্ট আওয়ারটা সম্পর্কে একটা ধারণা আছে, আপনারা যারা লাস্ট আওয়ার পড়েছেন
তাদেরও লাস্ট ইয়ার সম্পর্কে একটা ধারণা আছে। সো আপনি যখন এগুলো বারবার পারফর্ম করবেন, বারবার প্র্যাকটিস করবেন, বারবার ব্রেইন স্টর্মিং করবেন, আপনি নিজেই অ্যানালাইসিস করতে পারবেন যে এর পরের সিজনে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে, বা কি ধরনের কোয়েশ্চেন আপনি একই কোয়েশ্চেন থেকে ফেস করতে পারবেন। সো এটাই হচ্ছে মেইন থিমটা, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো বারবার টপিকগুলো রিপিট করার। তো চলুন পর আরেকটা কোয়েশ্চেন দেখে ফেলি। 5-day old boy born to consanguineous parents developed convulsion for several episodes and was hospitalized. During discharge, you are the working physician to counsel the parents about his disease, medication, nutrition, and vaccination. Which vaccine contraindicated to a child suffering from convulsion? কোয়েশ্চেনটার অ্যান্সার হবে ডিপথেরিয়া, পার্টুসিস, টিটানাস। এই ভ্যাকসিনটা বা মেইনলি পার্টুসিস ভ্যাকসিনের কথা এখানে বলা হচ্ছে। চলেন ইলাবোরেশন করি। এটা পেডিয়াট্রিক ফ্যাকাল্টি থেকে একবার কোয়েশ্চেনটা এসেছিল, যে অ্যান্সারটা যেটা হবে পেন্টাভ্যালেন্ট, ডিপিটি, এই যে ভ্যাকসিনগুলো আছে, এই ভ্যাকসিনগুলো সাধারণত কনভালশন করে থাকে। পার্টুসিস ভ্যাকসিনগুলো বা পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন যেটা আছে, এটা কনভালশন করে থাকে। কোয়েশ্চেনে বলাই হয়েছে একটা পেশেন্ট, একটা বাচ্চার রিকারেন্ট এপিসোড অফ কনভালশন হয়েছে। সো অবশ্যই আমাকে বাচ্চার মা বাবাকে জানিয়ে দিতে হবে যে এই ভ্যাকসিনটা নেওয়ার আগে আপনি অবশ্যই সতর্ক থাকবেন। আপনাকে যখন ভ্যাকসিন যে করছে, শিডিউল অনুযায়ী ভ্যাকসিন করছে, তাকে জানাতে হবে যে আমার পেশেন্টের, আমার বাচ্চাটার আগে কনভালশন হয়েছিল। সেক্ষেত্রে আমি ওই ক্ষেত্রে পেন্টাভ্যালেন্ট বা ডিপিটি পার্টুসিস ভ্যাকসিনটা হয়তো আমি অ্যাভয়েড করবো, অথবা ওটার অল্টারনেটিভ অন্য কোনো মেথড অ্যাপ্লাই করবো, সেটা যেটা হতে পারে সেটার পরের কথা। কিন্তু কোয়েশ্চেনে যেটা আমার যে ইনফরমেশনটা আমার জানা দরকার ইনফেকশন ডিজিজ থেকে, যে এই দুটা ভ্যাকসিন সাধারণত পরবর্তীতে আবারও কনভালশন করতে পারে, এবং বাচ্চার রিকারেন্ট কনভালশন হলে আলটিমেটলি কিন্তু তার ব্রেইন ডেভেলপমেন্ট ইম্পেয়ার্ড হয়ে যাবে। তো সেই জন্য আমরা সেখান থেকে করার জন্য, প্রিভেন্ট করার জন্য জাস্ট আমরা এই ডিপিটি ভ্যাকসিনটাকে ডিসকারেজ করি বা কন্ট্রাইন্ডিকেট করি। সো বেসিক, খুব ডিটেলস যে আপনাকে পড়তে হচ্ছে তা না। আপনার জন্য আপনাকে যে এখন ভ্যাকসিন সবগুলা পড়তে হচ্ছে, প্রত্যেকটা ইন্ডিকেশন কন্ট্রাইন্ডিকেশন পড়ার দরকার, সেটা যদি আপনি করতে যান সেটা খুবই টাইম কনজিউমিং একটা টপিক হয়ে যাবে। যেহেতু এই কোয়েশ্চেনটা এই লাইনটা দিয়ে এসছে, এই জিনিসটা আপনার মাথায় যাতে সেট হয়ে থাকে, আপনার শিটে যাতে এটা আপডেটেড হয়ে থাকে যে হ্যাঁ, এর পরবর্তীতে এই কোয়েশ্চেনটা যদি আসে আমি যেন এটাকে এভাবে ডিল করতে পারি। কোয়েশ্চেনটা সরাসরি কিন্তু বলে দিতে পারতো নিচের লাইনটা, হুইচ ভ্যাকসিন ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন এ চাইল্ড সাফারিং ফ্রম কনভালশন, সেক্ষেত্রে উত্তর একই হতো। কিন্তু উপরে যে 3-4টা লাইন দিয়েছে, এই 3-4টা লাইন দেখে আপনি যাতে ওরিয়েন্টেড হতে পারেন যে কি ধরনের কোয়েশ্চেন বা কমপ্লেক্স সিচুয়েশন আপনাকে ডিল করতে হবে, সেই সম্পর্কে আপনার একটা এক্সপেরিয়েন্স ক্রিয়েট করার জন্য পরীক্ষা থেকে এই লাইনগুলো তুলে দেওয়া হয়, এবং এই ধরনের সাইমালটেনিয়াস লাইন বা সিমিলার লাইন আপনি কিন্তু পরবর্তী অংশতে পেয়ে যেতে পারেন। সো দুইটা জিনিস, একই ইনফরমেশনটা আপনাকে জানতে হবে, এবং উপরে যে 3-4টা কথাগুলো আছে, সিনারিওটা যেভাবে ডেসক্রাইব করা আছে, সেটাও কিন্তু আমাকে ভালোভাবে ওরিয়েন্টেড হয়ে যেতে হবে। কারণ পরীক্ষায় এই সিনারিও নাও আসতে পারে, টপিকটা ঠিকই আসতে পারে, একটু সিনারিওটা চেঞ্জ হয়ে যেতে পারে। সেটাই আমাকে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলোকে কয়েকবার যদি আপনি এই কোয়েশ্চেনটা একটু দেখেন বা এই কোয়েশ্চেন সম্পর্কে একটু অ্যানালাইসিস করেন, এই জিনিসটা সম্পর্কে আই গেস আর এখান থেকে আর ভিতরে যেতে খুব সমস্যা হবে না। তাহলে এখান থেকে যদি অল্টারনেট কোয়েশ্চেন কি আছে সেটা থেকে আসতে বলি, খুব ক্লিন কাট একটা কোয়েশ্চেন বারবার চলে আসে, আমাদের ইপিআই শিডিউলে কোন কোন ভ্যাকসিন গুলো আছে, যে ভ্যাকসিন গুলো আছে সেটা লিস্টটা আমরা পড়ে নেব, খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই সেটা আমাদের এমসিকিউ ফ্যাকাল্টি থেকে খুবই গুরুত্বপূর্ণ। সো ফার্দার যখন আমরা পড়বো এই টপিকটা, ইপিআই শিডিউলের টপিকগুলো আমরা পড়ে নেব, এবং এই যে ইনফরমেশন স্পেসিফিক একবার আসলো, এই টপিকটা আমাকে জেনে রাখতে হবে যে ডিপিটি থেকে বা পেন্টাভ্যালেন্ট অংশটা আমাদের সাধারণত দ্বিতীয়বার কনভার্সন করতে পারে, জন্য আমরা এটাকে কন্ট্রাইন্ডিকেটেড রাখবো ওই বাচ্চাটার জন্য। সিস্টেমিক ভাইরোলজি একটা কোয়েশ্চেন দেখি। প্রি ভ্যাকসিনেশন টেস্টিং ফর হেপাটাইটিস বি ভ্যাকসিন আর খুবই খুবই বেসিক একটা কোয়েশ্চেন। এইচবিএস-এজি, অ্যান্টি-এইচবিএস, অ্যান্টি-এইচবিসি টোটাল, এগুলো সাধারণত আমরা হেপাটাইটিস বি ভ্যাকসিনকে ভ্যাকসিনেটেড করার আগে এই 3টা টেস্ট আমরা করে থাকি। তো সিমিলার এই কোয়েশ্চেনটা অনেকবার এসছে, প্রায় মুখস্থ টাইপের কোয়েশ্চেন হয়ে গেছে এটা, রিপিটেডলি এটা চলে আসে। সো এই ধরনের সিমিলার কোয়েশ্চেন কিভাবে আছে সেই জিনিসগুলো আমাদের অবশ্যই দেখে নিতে হবে। আমাদের শীটে ওটা বারবার বলা আছে যে হেপাটাইটিস বি ভাইরাস আপনি যখন শেষ করবেন, বা হেপাটাইটিস টপিকটা যখন আমরা শেষ করব, তার পরবর্তীতে কিছু ইনফরমেশন অবশ্যই আমাকে জেনে দিতে হবে হেপাটাইটিস থেকে আর কি 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 ধরনের কোয়েশ্চেন আসতে পারে। এই কোয়েশ্চেনটা তো অনেকবার এসেছে, বললাম বিফোর ভ্যাকসিনেশন, প্রি ভ্যাকসিনেশন কোন কোন এজেন্টগুলো আমরা, সরি, কোন কোন অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট আমরা করবো। সহজ দুটো টপিক আছে, অ্যাকিউট ইনফেকশন, ক্রনিক ইনফেকশন কোন কোন হেপাটাইটিস দুটো দিয়ে হয়, এবং আরো একটা ইম্পর্টেন্ট টপিক ভ্যাকসিন রিলেটেড টপিক যেটা আছে, যে ভ্যাকসিন প্রিভেন্টেবল হেপাটাইটিস ভাইরাসগুলো কোনগুলো, সেই লিস্টগুলো আমাকে পড়ে নিতে হবে। কেন এগুলাকে এই একটা ইনফরমেশন বা ইনফরমেশন
কোশ্চেনগুলোকে আমরা এক শটে দেখে নিচ্ছি বা লাস্ট আওয়ারে এক শটে কেন দেখে নিচ্ছি, এগুলো প্রত্যেকটারই কিন্তু এক একটা এক্সপ্লেনেশন আছে, বড় বড় এক্সপ্লেনেশন আছে, যেটা আমরা লং ক্লাস যখন করি বা আপনারা যখন ক্লাস করেন লেকচার ক্লাস, সেখানে আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। কিন্তু এই যে এভাবে যে সাজানো আছে, একটা কম্প্যাক্ট ফর্মে সাজানো আছে, আপনি ফাইনাল পরীক্ষার আগে যখন রিভিশন দিতে যাবেন, আপনি যদি ডিটেলস জিনিসগুলো সব মুখস্থ করতে যান, অনেক বেশি সময় লেগে যাবে এবং আপনি কিন্তু আপনার রিভিশন পুরোটা সম্পূর্ণ করতে পারবেন না। কাজে এভাবে এক শটে যদি আমাকে দেখে যেতে বলা হয় কোনটা প্রি ভ্যাকসিনেশন, অ্যাক্টিভ ইনফেকশন কে করছে, ভ্যাকসিন প্রিভেন্টেবল হেপাটাইটিস কারা, খুব কম সময়ের মধ্যে আপনি 1 মিনিটের মধ্যে সে 2টা বা 3টা কোয়েশ্চেন কিন্তু সলভ করে ফেলতে পারছেন। তাহলে পরবর্তীতে যখন এই ধরনের টপিকস আমরা পড়বো, আমাদেরকে প্রথমে খেয়াল রাখতে হবে যে ইম্পর্টেন্ট ওই টপিক থেকে, বিশেষ করে হেপাটাইটিস থেকে এই টপিক, কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, টিবি করলেন টিবি থেকে কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, সেটাই সুন্দর করে আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের কালেকশনে এভাবে দেওয়া আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনাদের শীটেও দেওয়া আছে। সো বেসিক্যালি আপনাকে যেটা করতে হবে, একটু কষ্ট করে এটা বারবার খালি রিভিশন দিতে হবে এবং কোয়েশ্চেনটা কি ধরনের আসছে, প্রি ভ্যাকসিনেশন বললো নাকি অ্যাকিউট ইনফেকশন বললো না ক্রনিক ইনফেকশন বললো না কোন ধরনের আসতো, এইটাকে একটু ভালো করে দেখে নিতে হবে। বিকজ ওই জায়গাটাতে, পরীক্ষার ওই জায়গাটাতে আপনার এক্সপার্টিসটা গ্রো করার জন্য বারবার আপনি যখন ওরিয়েন্টেড হচ্ছেন, প্রশ্নটাকে বারবার ওরিয়েন্ট করছেন আপনার নিজের মধ্যে, আপনি খুব কম সময়ের মধ্যে সেটা এখানে অ্যান্সার করতে পারবেন। সো এই ইম্পর্টেন্ট টপিক গুলো আমরা অবশ্যই পড়ে নিব, প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসেছে প্লাস যেগুলো আমরা এখন দেখতে পাচ্ছি স্লাইডে, খুবই গুরুত্বপূর্ণ আমাদের। ওকে, ডেঙ্গু হেমোরেজিক ফিভার, ডেঙ্গু কিন্তু আমাদের বর্তমান পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের জন্য 2টা কোয়েশ্চেন আমি বলা যায় আউট করে দিতে পারি। 2টা কোয়েশ্চেন টপিক থেকে কোয়েশ্চেন চলে আসবে বা এসেছে অলরেডি, ধরে রাখেন। সেটা হচ্ছে এক, ডেঙ্গু অথবা চিকুনগুনিয়া। কেন এটা কিভাবে বলতে পারলাম? বিকজ প্রত্যেক পরীক্ষার ট্রেন্ডে দেখবেন মাইক্রোবায়োলজি বা ইনফেকশাস ডিজিজ থেকে ট্রেন্ডে একটা জিনিস দেখা যায়, তখন যে ভাইরাসের চল থাকে বা যে ডিজিজটার চল থাকে, সেখান থেকে কোয়েশ্চেন আসে। এটা প্রমাণ কি? 5 বছর আগে যখন, 3-4 বছর আগে যখন করোনা থেকে একটা প্রাদুর্ভাব ছিল, করোনা থেকে অনেকগুলো সেশনে অনেকগুলো কোয়েশ্চেন এসে, প্রায় 2-3টা সেশনে টানা কোয়েশ্চেন চলে এসেছে, মেডিসিনেও এসেছে, মাইক্রোবায়োলজিতেও এসেছে। রিসেন্টলি মাঙ্কি পক্স ভাইরাস থেকে একটা প্রাদুর্ভাব ছিল ঠিক গত বছর 2024 সালের এই সেপ্টেম্বর অগস্ট মাস বা এই রিজন, মানে মিড 24 এ এসেছিল। তো তারপরে এই যে রেসিডেন্সিটা কোয়েশ্চেনটা আসলো, সেখানেই মাঙ্কি পক্স থেকে কোয়েশ্চেন চলে এসেছে। সো অন দ্যাট নোট, এবার যেহেতু ডেঙ্গু কিন্তু বাংলাদেশের জন্য একদম এন্ডেমিক একটা ডিজিজ হয়ে গেছে, সো অবশ্যই ডেঙ্গু রিলেটেড টপিক গুলা আমাদেরকে ভালো করে দেখে যেতে হবে। এর মধ্যে থাকবে ডেঙ্গুর ভাইরাসের যে অল ওভার ফিচারটা থাকে, ভাইরাল প্রোফাইল, ডেঙ্গুর সাইন সিমটম গুলা, ডেঙ্গু থেকে ক্লিনিক্যাল ফিচার যেগুলো আছে, ডেঙ্গুর টেস্ট, এগুলো সবই কিন্তু আমাকে দেখে যেতে হবে। সেম থিং উইথ চিকুনগুনিয়া, যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম, ডেঙ্গু চিকুনগুনিয়াতে ম্যাকুলোপ্যাপুলার র্যাশ হয়। এই ক্লুগুলো দিয়ে সামগ্রিকভাবে আপনাকে একটা প্রিপারেশন নিয়ে যেতে হবে। আর স্পেসিফিক্যালি যে কোয়েশ্চেনটা আমরা দেখছি, ডেঙ্গু হেমোরেজিক ফিভার, এখানে এভিডেন্স অফ প্লাজমা লিকেজ কোনটা, নিচের মধ্যে কোনটা হতে পারে। সো এখানে যে 3টা আছে, প্লিউরাল এফিউশন, হেমাটোক্রিট বিষের উপর বেড়ে যাবে বেসলাইন থেকে, এবং অ্যাসাইটিস থাকবে। সো দিস আর দ্য বেসিক থিংস, objective evidence of plasma leakage due to increased vascular permeability shown by any of the following। এটা আমাদের পেডিয়াট্রিক্স বইগুলোতে খুব সুন্দর করে দেওয়া, ডেঙ্গু গাইডলাইনে দেওয়া আছে। সো অবশ্যই আমরা এই অংশটা দেখে নিব। এখন প্রশ্ন আসতে পারে ডেঙ্গুর জন্য, আপনার প্রশ্ন করতেই পারেন যে ডেঙ্গু তো ভাইয়া খুব ইম্পর্টেন্ট বললেন, আমি কি পুরো ডেঙ্গু গাইডলাইনটা পড়ে যাবো কিনা? এখান থেকে যদি কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য হয় এবং বাংলাদেশের ডাক্তার হিসেবে হয়, আপনি ডেঙ্গুর গাইডলাইনটা অবশ্যই পড়ে যেতে পারেন। কিন্তু যে একটা কথা বললাম, পরীক্ষার আগে কিন্তু সবকিছু পড়া যাবে না। তাহলে কোন ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়বো? আপনি এই ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়বেন, যেগুলো নতুন আসছে, যেগুলো একটু রাইজিং সাবজেক্ট, ইমার্জিং টপিক গুলো আসছে, সেগুলাই বারবার রিভিশন করার জন্য আপনি একবার এখান থেকে পড়বেন, প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো দেখবেন, এবং ফার্দার এই টপিকটা যেটা আপনার শিটে লেখা নেই, যেটা লাস্ট আওয়ারে এক্সট্রা দেখছেন প্রিভিয়াস কোয়েশ্চেন হিসেবে, এক্সপ্লেনেশন গুলো হিসেবে, সেগুলো আপনার শিটে লিখে রাখবেন। এতে করে 2টা লাভ হবে, কোয়েশ্চেনটা আপনার জানা হয়ে গেল এবং আপনার শিটটা আপডেটেড হয়ে গেল। ফাইনালি আপনি লাস্ট আবার রিভিশন দেন অথবা আপনি শিট রিভিশন দেন, দুটাই সেমই হবে, কারণ আপনার সব টপিকগুলো কিন্তু ধারণা করা আছে, ধারণা করতে পারতেন যে কোনগুলো আসছে বা কোনগুলো আসছে না। এই কোয়েশ্চেনটা নিজে মানে স্পেসিফিক্যালি দিস পার্টিকুলার কোয়েশ্চেন আবার রিপিট হওয়ার মতো কোয়েশ্চেন, এবং আপনাকে যদি বারবার বই খুঁজে খুঁজে পড়তে হয়, সেক্ষেত্রে জিনিসটা একটু লেবার্ড হয়ে যায়, জিনিসটা অনেক পরিশ্রম করতে হবে। আমরা অবশ্যই খুব কম্প্যাক্ট ওয়েতে যেহেতু পড়ছি, 4-5টা কথা, 4-5টা লাইন এখানে যেটা আছে, অবশ্যই আমরা সেটা দেখে যাব। ফাইনাল পরীক্ষার সময় এটা বিভিন্ন থেকে আসতে পারে, পেডি থেকে আসতে পারে, মেডিসিন থেকে আসতে পারে, ইনফেকশাস ডিজিজ থেকে আসতে পারে, এবং মাইক্রোবায়োলজি থেকে আসতে পারে। সো খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা দেখছি, এবং ডেঙ্গু থেকে এই টপিক এবং আদার্স যেগুলো আমি বলেছিলাম
ভাইরাল প্রোফাইল, ডেঙ্গুর সাইন সিমটম, ডেঙ্গুর ট্রিটমেন্ট এবং ডেঙ্গুর ইনভেস্টিগেশন, এইগুলো মিলিয়ে অবশ্যই ডেঙ্গু থেকে আমরা ভালো প্রিপারেশন নিয়ে যাব। আপনি নেক্সট রেসিডেন্সিতে ডেঙ্গু থেকে একটা কোশ্চেন তো পাবেনই, দুইটা কোশ্চেনও পেয়ে যেতে পারেন, অবাক হওয়ার কিছু নেই। অ্যান্ড প্লাস বোনাস চিকুনগুনিয়া থেকেও আমরা একটা আইডিয়া নিয়ে যাব। 50-year-old man presented with bloody discharge from his nose, nasal congestion, unilateral hearing loss, enlarged lymph node in the neck. He was diagnosed as a case of nasopharyngeal carcinoma. Which of the following viruses involved in this condition? একদম ক্লিন কাট কোয়েশ্চেন। আমাকে যদি একটা জায়গাতেই ফোকাস করতে বলা হয়, আমি নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমাতে ফোকাস করব। তার সাথে 50-year-old ম্যান বলেছে, এবং আরেকটা সেকেন্ডারি ক্লু যেটা দিয়েছে, এনলার্জ লিম্ফ নোড ইন দ্য নেক। তার মানে বোঝাই যাচ্ছে পেশেন্টের একটা কার্সিনোমাটাস কন্ডিশন হয়েছে, এবং সেটা আলটিমেটলি লিম্ফ নোডকে, যে অর্গানিজমটা আছে সেটা লিম্ফ নোডকে এফেক্ট করেছে। এর মধ্যে যে অর্গানিজমগুলো আছে তার মধ্যে এপস্টেন ভাইরাস বা বার ভাইরাস উইল বি দ্য মেল সিঙ্গেল বেস্ট ক্যান্ডিডেট, বিকজ আমরা জানি এপস্টেন বার ভাইরাস নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা করে থাকে, এবং এপস্টেন বার ভাইরাসের যে ডিজিজগুলো থাকে ভেরি 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 ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনটা বা এপস্টেন বার ভাইরাসের ডিজিজটা গত 3টা সেশনে হ্যাট্রিক করেছে। একটা রেসিডেন্সি 24, ডিপ্লোমা 20, তারপরে ডিপ্লোমা এবং তারপরে যেই রেসিডেন্সিটি আছে পরপর 3টা সেশনে এখান থেকে এক্সট্রা ভাইরাস সম্পর্কে এসেছে, 2বার এমসিকিউ এবং 1বার সিঙ্গেল টেস্ট কোয়েশ্চেন। সো এখান থেকে নতুন করে বলার কিছুই নেই, অবশ্যই প্রিভিয়াস কোয়েশ্চেনের উপর ভিত্তি করে এই টপিকটা ছাড়া যাবে না। আপনাকে যদি পরীক্ষার আগে নিজে থেকে বলা হয় যে নিজে থেকে আপনি একটা সামারাইজড বানান, কোয়েশ্চেন আনসার শিডিউল বা আপনার নিজস্ব সাজেশন বানান, আপনি এই টপিকগুলো যে অ্যানালাইসিস করছেন আপনি নিজেই পড়ে ফেলতে পারবেন যে কোন টপিকগুলো আসবে কোন টপিকগুলো আসবে না। তার মধ্যে এপস্টেইন বার ভাইরাস অবশ্যই আপনার ভাইরাস থেকে প্রথম একটা টপিক হবে, যেহেতু ক্যান্সার রিলেটেড কোয়েশ্চেন এবং যে রিপিটেটিভ কোয়েশ্চেনগুলো বারবার আসে সেগুলো যেগুলো আমরা দেখছি, সেখান থেকে ভিত্তি করে বলতে হলে আমাকে এপস্টেইন ভাইরাস সম্পর্কে অবশ্যই পড়ে যেতে হবে। এবং এই যে স্লাইডে যে টপিকগুলো দেখছেন ঘুরে ফিরে ঠিক এই জিনিসগুলো আসে। এই জিনিসগুলো যদি আপনি ভুল করেন বা মিস্টেক হয়ে যায় সেটা হবে গ্রস মিস্টেক। সেইবার আপনি যদি এই ইজি জিনিসগুলো পেড কোয়েশ্চেন গুলো যদি ভুল করে যান তাহলে ওইবার আপনার চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম, বিকজ এখান থেকে কিন্তু আর কেউই ভুল করবে না। সো এমন ভাবে আমাকে প্রিপেয়ার হয়ে যেতে হবে যাতে এই জিনিসটা একদম টু দা পয়েন্ট, এমসিকিউ আসুক, এসবিআই আসুক, সবই আমি সুন্দর করে অ্যান্সার করতে পারি। আবারও বলি, সিনারিওটার দিকে খেয়াল রাখবেন। এখানে নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমার কথা বলা হয়েছে, অন্য কোনো কার্সিনোমা কিন্তু দিয়ে দিতে পারে। সাপোজ বি সেল লিম্ফোমা, ওরাল থাইমিক কার্সিনোমা দিয়ে দিতে পারে, বার্কিটস লিম্ফোমা দিতে পারে। প্রত্যেকটাতেই কিন্তু আমার লিম্ফ নোড ইনফেকশন হতে পারে, লিম্ফ নোড এনলার্জমেন্ট হতে পারে। সো সেটার উপর ভিত্তি করে সিনারিও যাই থাকুক না কেন, মাথাটা ঠান্ডা রেখে আমাকে অ্যান্সার করতে হবে যে আমাকে কোন টপিকটা ডিল করতে বলা হচ্ছে। আমি এক্ষেত্রে এপস্টেইন ভাইরাস অনকোজেনিক ভাইরাসের মধ্যে এটা চলে আসবে। এখানে আরেকটা অনকোজেনিক ভাইরাস আছে, সেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। সেই ভাইরাসটা কেন এখানে হলো না, সেটাও তো কার্সিনোমা করছে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসে যে কার্সিনোমা করছে সেটা অন্যান্য এরিয়ার কার্সিনোমা করবে, সেটা সাধারণত আমাদের পেনাইল কার্সিনোমা করে থাকে, সার্ভাইকাল কার্সিনোমা করে থাকে, এবং অনেক সময় অ্যানাল কার্সিনোমা করে থাকে। টোটালি তাকে অ্যানোজেনিটাল কার্সিনোমা বলা হয়, কিন্তু এখানে কিন্তু অ্যানোজেনিটাল কার্সিনোমা কোনো ইনক্লুশন নেই। সেক্ষেত্রে সরাসরি আমাদের ফার্স্ট অপশনটা হবে, বেস্ট অপশন হবে এপস্টেইন ভাইরাস। সো সিনারি গুলো দেখতে হবে, বারবার রিপিট করতে হবে, তাহলে আপনার একটা ধারণা চলে আসবে। এবং টপিকগুলো তো আপনি জানেনই, সেগুলো সুন্দর করে আমরা যদি সিনারিওর সাথে ইনকর্পোরেট করতে পারি, পরীক্ষায় খুব ইজিলি আমরা ওই খারাপ সিচুয়েশন থেকে বের হয়ে আসতে পারবো। তো চলো আমরা প্যারাসাইট এবং মাইক্রোলজি থেকে কিছু কোয়েশ্চেন আলোচনা করে শেষ করে ফেলবো। ইন্টারমিবা থেকে একটা কোয়েশ্চেন বলা আছে, ইন্টারমিবার কোয়েশ্চেনটা চলেন দেখে ফেলি। Found in trophozoite in the form of stool during active infection, true. It has 4 stages in life. এখানে একটা জিনিস ভুল দেওয়া আছে, এটা 3 স্টেজ হবে, 3টা স্টেজ থাকে। আমরা জানি সিস্টিক ট্রফোজয়েড এবং প্রিসিস্টিক স্টেজ। সি নাম্বারে একটা বুল স্টেম দেওয়া, অন হ্যাজ 1 নিউক্লি, এটা 1 হবে না, এটা 4টা নিউক্লি হবে। বলা হয় ম্যাচিউর কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট। সো সেক্ষেত্রে কোয়াড্রিনিউক্লিয়েটেড বলতে 4টা নিউক্লিয়েটেড সিস্টের কথা বলা, সেই হিসাবে এখানে আমাদের সি নাম্বার অপশনটা ভুল। ইজ মোটাইল সিস্ট অ্যান্ড নন মোটাইল অ্যামিবা, উত্তরটা ফলস। জিনিসটা নিচেরটা অ্যান্সারটা মানে নিচের স্টেমটা 2 হবে, দ্যাট ইজ ট্রফোজয়েডটা মোটাইল এবং সিস্টটা হচ্ছে নন মোটাইল। এন্টামিবা থেকে যে কথাগুলো কনসেপ্টগুলো আমাকে ক্লিয়ার করা দরকার, সেই কনসেপ্টগুলো আমরা এই বক্সটাতে একটু দেখে নিব। আপনাদের শীটে আপনাদের লাস্ট আওয়ারে এই জিনিসগুলো বোঝানো আছে, তারপর আমরা একটু দেখে নিই। ইন্টারমিবা থেকে 2টা ডিজিজ খুবই গুরুত্বপূর্ণ, ডিসেন্ট্রি করছে, রিভার অ্যাক্সেস করছে। যে কথাটা বলেছিলাম মরফোলজির কথাটা, 3টা মরফোলজি আছে, ট্রফোজয়েড, প্রিসিস্টিক এবং সিস্টিক স্টেজ। তার মধ্যে ম্যাচুয়ার কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট যেটা আছে সেটা হচ্ছে ইনফেক্টেড ফর্ম। পরীক্ষায় কিন্তু এটাই এসেছিল, যেটা হাইলাইট করা সেটাই এসেছিল। আর এর হ্যাবিটেট হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, যেহেতু সে ইন্টেস্টাইনাল প্রোটোজোয়া, সো ডেফিনেটলি সে লার্জ ইন্টেস্টাইন থাকবে। এবং যেহেতু সে ডায়রিয়া করছে, সে ইন্টারিক ট্র্যাক্টে থাকছে, সো ডেফিনেটলি তার
রুটটা হবে ফিকার ওলাল রুট ট্রান্সমিশন। সো এই অংশগুলা বা এইভাবে যেভাবে আমাদের পরীক্ষায় কোয়েশ্চেন আসছে, কি কি স্টেম আসছে জেনে নিতে হবে, জেনে দিতে হবে। এবং একটা কথা বলি, এই সেশনে আপনি এই টপিকটা পেয়েছেন বা এই কোয়েশ্চেনগুলো পেয়েছেন, পরের সেশনে হয়তো দুইটা বা একটা স্টেম একটু নতুন আসবে। সেই নতুন স্টেমটা কি আসবে বা কি না আসবে সেটা হয়তো আমরা আগে থেকে বলতে পারি না, বাট ধারণা করতে পারি কি কি আসবে। সেই জন্য আমরা আমাদের অল ওভার যে ক্লাসগুলো করি তখন সেখানে বলে দিই যে এইভাবে এই জায়গাটাতে তো আমরা কোয়েশ্চেন আসতে পারে বা এই জায়গাটাতে ফোকাস করতে হবে। তো সেই থেকে দেখা যাচ্ছে পরের বার যখন রিপিট হবে এখানকার 5টা স্টেমের মধ্যে 4টাই ঠিক থাকবে, একটা স্টেম একটু চেঞ্জ করে দিতে পারে। সি নাম্বার যে স্টেমটা আছে হ্যাজ ওয়ান নিউক্লি ইন দ্য সিস্ট, ওইখানে হয়তো চেঞ্জ করে দিতে পারে বা একটা ফলস স্টেম আরেকটা দিয়ে দিতে পারে যে এন্টামিবার মেইন হ্যাবিটেট হচ্ছে সে ব্লাড, সেটা বলে দিতে পারে। কিন্তু ব্লাড তো এন্টামিবার হ্যাবিটেট না, এখানে হ্যাবিটেট হচ্ছে আমরা দেখলাম যে এটা ব্লাড ইন্টেস্টাইনাল হ্যাবিটেট। সো এইভাবে জিনিসগুলো একটা একটা করে স্টেম চেঞ্জ করে দিতে পারে এবং সেটা থেকে ভয়ের কিছু নেই, বিকজ আপনি অলরেডি এটা জানেন। আপনি যদি টপিকটা পড়ে থাকেন এবং কোয়েশ্চেনের প্যাটার্নটা আপনি বুঝে থাকেন, আপনি ইজিলি সেখান থেকে বের হয়ে আসতে পারবেন। সো আপাত দৃষ্টিতে একটা কোয়েশ্চেন দেখে যদি মনে হয় এটা নতুন কোয়েশ্চেন, আলটিমেটলি কিন্তু সেটা নতুন কোয়েশ্চেন না, আমাদের জানা টপিক থেকে ঘুরে ফিরে আসছে। স্কোলিসাইডাল এজেন্টস, এটা নিয়ে আর ডিটেলস আলোচনা করবো না। কোয়েশ্চেনটা 2বার এসছে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা উইদাউট এনি এক্সপ্লেনেশন আমাদেরকে একটু মুখস্থ করে যেতে হবে, বিকজ এই ধরনের কোয়েশ্চেন লিস্টেড টাইপ যে কোয়েশ্চেন গুলা থাকে, স্কোলিওসাইডাল এজেন্ট হিসাবে আমাকে যেটা জানতে হয় সেটা আমরা এই রিসেন্ট যে কোয়েশ্চেনটা দেখলো কোন কোন এজেন্ট গুলো আমরা স্কোলিওসাইড হিসেবে ইয়ে করতে পারি, ইউজ করতে পারি, তাদের একটা লিস্ট আমাদের এখানে লাস্টেও আছে, শীটেও আছে, সব জায়গায়। আপনি যদি বিচ্ছিন্নভাবে কোয়েশ্চেনটা পড়েন, স্কোলিওসাইডাল এজেন্ট হঠাৎ করে একবার আপনার দেখলে মনে হবে কি এটা আবার কোত্থেকে আসলো, এটা কি স্টেরিলাইজিং কোনো এজেন্ট কিনা বা অন্যান্য কোনো এজেন্ট কিনা, তখন একটু হয়তো কনফিউশন আহ, আহ, হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি ওই যে যেটা বললাম এন্টামিবা পড়েন, আপনি যদি প্যারাসাইটের অংশগুলো একটু দেখে যান, সেখানে সুন্দর করে আমাদের স্কোলিওসাইডাল এজেন্ট আমরা পড়ে থাকি এবং বলে থাকি কোথায় কোন কোন অর্গানিজম, কোন কোন এজেন্ট গুলো আমরা স্কোলিওসাইডাল হিসেবে ইউজ করে থাকি, তাদের একটা লিস্ট এখানে দেওয়া হচ্ছে। সো স্কোলিসাইডাল এজেন্টের লিস্টটা আমরা দেখে নিব। খুব রিসেন্ট কোয়েশ্চেন এটা এসছে, তো সামনের সেশনগুলোতে রিপিট হওয়ার সম্ভাবনা আছে। এক্সাম্পলটা দেখে নিবেন, এক্সাম্পল গুলো কি কি আছে সেগুলো অবশ্যই আমাদেরকে একটু ভালো করে পারফর্ম করতে হবে। মাইকোলজির একটা কোয়েশ্চেন করে আমরা আমাদের সেশনটা শেষ করবো। কিউটেনিয়াস ফাঙ্গাই কে কে আছে, এই কোয়েশ্চেন গুলো আমি আর ডিসকাস করছি না, বিকজ এই কোয়েশ্চেন গুলো অহরহ বারবার চলে আসে। কিউটেনিয়াস ফাঙ্গাস কে, দেন সাবকিউটেনিয়াস ফাঙ্গাস কে, সিস্টেমিক অপরচুনিস্টিক কারা কারা আছে, অনেকবার এগুলো এসছে। আমি আর এখানে বেশি সময় দিতে যাচ্ছি না। যে বক্সটা আমরা দেখবো, যে বক্সটা আমরা বেশি ফোকাস করব সেটা হচ্ছে এগুলা ক্লাসিফিকেশনের অংশটা আমাদের মাইক্রোলজি খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি মাইক্রোলজি থেকে আর কিছুই না পড়ে যান, শুধুমাত্র ক্লাসিফিকেশন গুলো পড়ে যান, একটা কোয়েশ্চেন তো কমন পাবেনই, ভাগ্য ভালো থাকলে 2টা কোয়েশ্চেন পেয়ে যেতে পারেন। মাইক্রোলজিতে কিন্তু আসেই ফাঙ্গাস রিলেটেড কোয়েশ্চেন থেকে আসেই 4টা বা 5টা কোয়েশ্চেন। সো অবশ্যই এটা হাই এল টপিক, আমাকে অবশ্যই এগুলো দেখে নিতে হবে কোন জায়গাগুলোতে আমি বেশি ফোকাস করব, সেটা আমি বুঝতে পারবো আমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো দেখে। সো একদম মুখস্থ করে যাবো এগুলো, বিকজ এই কোয়েশ্চেন গুলো পুরো কপি পেস্ট রিপিট হয়, এমন ভাবে রিপিট হয় দেখবেন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন তো ঠিকই আছে, ইভেন এর স্টেম গুলাও চেঞ্জ করা হয়নি। সো এই ধরনের কোয়েশ্চেন আমি আপনি জানি যখন যে বারবার হচ্ছে, রিপিট হচ্ছে, কেন পড়বো না? অবশ্যই আমাকে এগুলোকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে পড়ে যেতে হবে, বিকজ এখানে শুধুমাত্র 10 মিনিট স্পেন্ড করে আপনি একটা থেকে 2টা কোয়েশ্চেনের একটা প্রিপারেশন নিয়ে ফেলতে পারবেন। সো অবশ্যই হাইয়ার টপিকের মধ্যে আমরা মাইকোলজি থেকে ফাঙ্গাস গুলোর ক্লাসিফিকেশনটা খুব ভালো করে করে নিব। অন্যান্য যে টপিক গুলো আছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো সলভ করলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে কোন জিনিসগুলো আপনাকে বেশি ফোকাস করা উচিত। অ্যান্ড ফাইনালি যে অংশটা আমরা একটু বলবো, একটা সিঙ্গেল বেস কোয়েশ্চেন সিনারিও থেকে এসছে। 65-year-old woman complains of pain on swallowing. She is diabetic for last 10 years. On examination, whitish lesions are seen on the tongue, palate, and pharynx. Gram stain material of the lesion reveals budding yeast and a pseudo hyphae. Which of the organism is most likely? Which of the following organism is most likely causative agent? কোয়েশ্চেনটাকে একটু যদি ইয়ে করি, ডাইসেক্ট করি, দেখবেন স্টেম যে কথাগুলো লেখা আছে। প্রথমে বলা হয়েছে পেশেন্টটা ডায়াবেটিক, তার গিলতে সমস্যা হচ্ছে এবং গলায় হোয়াইটিশ লেশন পাওয়া যাচ্ছে টাং এবং ফ্যারিংসের দিকে। তাহলে যদি আমি বলি ডায়াবেটিক বলে বলা হচ্ছে পেশেন্টটা ইমিউনো কম্প্রোমাইজড, তার হোয়াইটিশ লেশনটা দেখে বলা হচ্ছে এটা একটা ওরাল থ্রাশ,
পেইন ওয়ান সলোইং এ বলা হচ্ছে ওরাল থ্রাশের কারণে সে ডিগ্লুট করতে সমস্যা হচ্ছে এবং সেই গ্রাম স্টেইন করে দেখা গেল সেখানে একটা ইস্ট পাওয়া যাচ্ছে যেটা একটা বাডিং ইস্ট। সো এগুলো সামারাইজ করে টোটাল যেটা আসবে সেটা থেকে আমরা ক্যান্ডিডাকে অ্যান্সার দিতে পারি। কেন ক্যান্ডিডাকে অ্যান্সার দিই? কারণ ক্যান্ডিডা আমরা জানি ক্যান্ডিডা ইজ অ্যান অপরচুনিস্টিক ইনফেকশন। ক্যান্ডিডার কিছু রেকগনাইজড অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশন গুলো এইটা। তার মানে যখনই আপনি এই সিনারিও গুলো দেখবেন, আপনি ধরে নেবেন ক্যান্ডিডা বা পেশেন্টকে ইমিউনো কম্প্রোমাইজড হিসেবে আপনাকে প্রেজেন্ট করা হচ্ছে। পেশেন্ট ডায়াবেটিক, তার ইমিউনিটি লো। পেশেন্ট ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক আছে, তার ইমিউনিটি হয়তো লো হয়ে যেতে পারে। পেশেন্ট ইমিউনোসাপ্রেশন আছে, স্টেরয়েডে আছে, তার ইমিউনিটি লো। সো এই ধরনের ক্ষেত্রেই ক্যান্ডিডা ইনফেকশনটা বেশি ফ্লেয়ার আপ করে। এটা গেল প্রথম পার্ট। আপনাকে বলা হলো আপনার পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজ, তাহলে কি কি মানে কোন কোন ক্ষেত্রে সে তাকে সিনারিও গুলোর মধ্যে আসতে পারে তার একটা লিস্ট আমরা পেলাম। এবং দ্বিতীয়ত বলা থাকবে যে পেশেন্টটার, যেটা এখানে বলা হচ্ছে, এক্সামিনেশন যখন আমি করতে গিয়েছি সেখানে পেয়েছি একটা ইস্ট যেটা সিঙ্গেল এবং বাডিং অর ওভাল একটা ইস্টের কথা বলা, সিউডোহাইফির কথা বলা ছিল। তাহলে এই স্লাইডটা থেকে যেটা আমরা দেখছি সেটা আমাকে ইন্ডিকেট করছে ক্যান্ডিডা অ্যালবিগান্স কিভাবে আহ, আপনার আমাদের শরীরে প্রেজেন্ট করতে পারে, আমাদের ডায়াগনোস বা ইনভেস্টিগেশনের সময় আমাদের প্রেজেন্ট করতে পারে, তার একটা লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে দুইটাকে যদি সামারাইজ করি, এখানে বলা হচ্ছে পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজ এবং এখানে বলা হচ্ছে ক্যান্ডিডা কি নিয়ে প্রেজেন্ট করে, তার দুইটা লিস্ট এখানে দেওয়া আছে। এই দুইটাকে প্লাস করে এই কোয়েশ্চেনটা যখন আপনি অ্যান্সার করতে যাবেন, খুব ইজিলি আমি বুঝতে পারবো উই আর টকিং অ্যাবাউট ক্যান্ডিডা আলবিগেন্স। এবার বলবো এই এসবিআইটা যদি এমসিকিউ পোর্শনে আসে তাহলে কিভাবে আসতে পারে। প্রথমে এটা দেখেন, এই কোয়েশ্চেনটা খুব সহজেই বলে দিতে পারে নিচের মধ্যে কোন কোন ক্ষেত্রে ক্যান্ডিডা অ্যাসোসিয়েটেড আসতে পারে বা কোন কোন মানে কন্ডিশনে অপরচুনিস্টিক ইনফেকশন হিসেবে ক্যান্ডিডা ইনফেকশন হতে পারে। তাহলে এগুলো থাকবে, নিচের যেগুলো থাকবে ডায়াবেটিক, প্রেগন্যান্সি, সেগুলো আমাকে ট্রু ফলস দিতে হতে পারে। আরেকটা ভ্যারাইটির এমসিকিউ আসতে পারে, ক্যান্ডিডা অ্যালবিগান্সকে আমি যখন এক্সামিনেশন করব বা ইনভেস্টিগেশন করব তখন আমি কি কি পেতে পারি? বার্ডিং ইস্ট পেতে পারি, সিউডো হাইফি পেতে পারি, গ্রাম পজিটিভ ইস্ট লাইক ফাঙ্গাস পেতে পারি, জার্ম টিউব টেস্টে পজিটিভ পেতে পারি, ব্লাস্টোস্পোর পেতে পারি। তাহলে এটাও একটা এমসিকিউ তে চলে আসলো। সো এই দুইটা কনসেপ্টকে একসাথে ইলাবোরেট করলে আমরা দুইটা জিনিস পেলাম, একটা সিনারিও বেস কোয়েশ্চেন আসতে পারে এবং সেখান থেকে দুই ভাগে দুইটা এমসিকিউ ডিস্ট্রিবিউট হয়ে আসতে পারে। প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন গুলো এভাবেই এসছে, সামনেও এগুলো এভাবেই আসছে। এগুলো কি ভবিষ্যৎবাণী? না, এগুলো ভবিষ্যৎবাণী না, এগুলো প্রিভিয়াস ইয়ারের যে টপিক গুলো আছে সেটা অ্যানালাইসিস করে আপনি বুঝতে পারবেন। সো আপ টু দিস আমাদের কোয়েশ্চেন আলোচনাগুলো শেষ। আমাদের আজকে তো আমি প্রথম থেকেই বলছিলাম যে আজকে কিন্তু আমি কোয়েশ্চেন ট্রু না ফলস সেদিকে বেশি যাচ্ছি না, সেদিকে খোঁজ নেওয়ার দরকার নেই। কোনভাবে জিনিসগুলোকে ইউটিলাইজ করতে পারবো, এখন জাস্ট আমি একটা স্লাইডে সেটা সামারাইজ করব, তারপর আমরা আমাদের সেশনটা কমপ্লিট করে দেবো। সো এত কথা থেকে যদি ফাইনালি আমি বলতে চাই হাউ টু ইউজ দ্য লাস্ট আওয়ার ফর দ্য বেস্ট রেজাল্ট, আমাদের পরীক্ষার জন্য আমরা কিভাবে ইউজ করতে পারি, আমি দুটো সহজ সূত্র দিয়ে আমি আমার ইয়েটা শেষ করি, আমাদের সেশনটা শেষ করি। প্রথম কথা, ধরে নিচ্ছি আপনি একদম নতুন, আপনি রেসিডেন্সির পড়া বা ডিপ্লোমার পড়া সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, আপনি নতুন করে ক্লাস করছেন, সব লেকচার গুলো করছেন। প্রথম যখন আপনি একটা লেকচার পড়লেন, সেই লেকচারের টপিক হতে পারে জেনারেল ব্যাকটেরিওলজি, হতে পারে মাইক্রোলজি, যে কোনো কিছু হোক না কেন, আপনি তো অল ওভার গল্পের মতো বা একটা লং টাইম ক্লাস করে জিনিসটা পড়েছেন। আপনি যখন টপিকটা পড়া হলো, আপনি এরপরেই চলে যাবেন লাস্ট আওয়ারে। লাস্ট আওয়ার যখন আপনি প্রথমবার দিবেন, আপনি লিখে রেখেছি ফার্স্ট টাইম যখন স্টাডি করবেন, সেই সময় খালি আপনি খুঁজবেন, যেটা দেখলাম যে ক্যান্ডিডেট থেকে একটা টপিক জি, ক্যান্ডিডেট থেকে কি কোয়েশ্চেন আসলো? এই যে বিভিন্ন প্যাটার্নের কোয়েশ্চেন বললাম, কখন ইমিউনোসাপ্রেশন হচ্ছে, ক্যান্ডিডা থেকে আমি কিভাবে ক্যান্ডিডেটকে পেতে পারি? এই যে ২ টা ইনফরমেশন আপনার মাথায় আসলো যে হ্যাঁ, ও আল্লাহ, মানে ক্যান্ডি থেকে এটা পড়েছি, এই ২ টা টপিক এসছে, সামনে আরো আসতে পারে। এই যে মাথায় আপনার একবার ইনপুট হলো, এটা খুব দরকার আপনার বেজের জন্য, বেজ লাইনের জন্য। ফার্দার যখন আপনি পরীক্ষা দিবেন বা এই টপিকটা নিয়ে ডিল করবেন, আপনার মাথায় এটাই হিট করবে যে প্রিভিয়াস কোয়েশ্চেনে এই জায়গা থেকে আমাকে বেশি ফোকাস করতে বলা হয়েছিল। সেকেন্ড টাইম আপনি যখন ফার্স্ট টাইম আপনি পড়ে ফেললেন, একটা আইডিয়া হলো। এরপরে বারবার যখন আপনি লাস্ট আওয়ার পড়বেন, রিভিশন দিবেন এবং ফাইনালের আগে কিন্তু আপনি যে, এটা বলা হয় যে যতবার বেশি লাস্ট আওয়ার বা প্রিভিয়াস কোয়েশ্চেন রিভিশন দিবে, সে ততটাই বেশি ফ্লারিশলি অ্যান্সার করতে পারবে। এর মানেটা কি? টু প্র্যাকটিস দ্য সেম কোয়েশ্চেন ফর এ ফাস্ট ফিডব্যাক। আপনারা জানেন রেসিডেন্সি এবং ডিপ্লোমাতে খুব কম সময়ের মধ্যে কিন্তু জিনিসটাকে অ্যান্সার করে ফেলতে হয়। তাহলে যে কোয়েশ্চেনটা আপনি একবার পরে অ্যান্সার করতে গেলেন পরীক্ষায়, সেটা কিন্তু অ্যানালাইসিস করতে আপনার একটু সময় লাগবে, বিকজ ওইটা আপনি পড়বেন, মাথায় আবার রিক্যাপ হবে, সেটা আবার অ্যান্সার দিতে যাবেন। কিন্তু এই টপিকটা বা এই কোয়েশ্চেনটা যদি আপনি লাস্ট আওয়ার থেকে ২-৩ বার পড়ে নেন বা লাস্ট আওয়ারটা আপনি কতবার রিভিশন দিয়ে নেন, আপনি ফাইনালি ওই একই কোয়েশ্চেন যখন পরীক্ষায় অ্যান্সার দিতে যাবেন, খুব তাড়াতাড়ি আপনি অ্যান্সার করতে পারবেন। প্রথমবার অ্যান্সার বা প্রথমবার একবার পরে লাস্ট প্রশ্ন অ্যান্সার করতে যদি আপনার ৩৫ সেকেন্ড সময় লাগে,
কয়েকবার যদি প্রশ্নটা পড়ে আপনি ফাইনাল পরীক্ষা দিতে যান, দেখবেন ওটা আপনার 10 থেকে 15 সেকেন্ড লাগছে। কেন লাগছে? বিকজ আপনি ওটা সম্পর্কে ওরিয়েন্টেড এবং আপনি এমনভাবে প্র্যাকটিস করেছেন যে আপনার ভিতর থেকে ন্যাচারাল একটা ফ্লো এসে জিনিসটাকে কম সময়ে আপনি জিনিসটা অ্যান্সার করতে পারছেন। সো আবার বলি, লাস্ট আওয়ার যখন আমরা প্রথমে পড়ছি, শুধু টপিকটা কি আসছে, কোয়েশ্চেনটা কিভাবে আমার সামনে আসতে পারে সেই সম্পর্কে আমার ধারণা হবে, এবং পরবর্তী যতবার আপনি রিভিশন দিবেন ওই সেম কোয়েশ্চেনটাই আপনার যেই মানে পারফেকশনিস্ট যে কথাটা আছে যে আপনি পারফেক্ট ভাবে জিনিসটা অ্যান্সার করতে পারছেন কিনা সেটাকে আপনাকে এনশিওর করবে। সো এই দুইভাবে আমরা লাস্ট আওয়ার অ্যান্সার করতে পারি। সামনে একটা নতুন সেশন আসছে, আমরা জানি নতুন খুব রেসিডেন্সির পরীক্ষা খুব সামনে নিকটে চলে আসছে। সো এই হিসাবে আমরা চেষ্টা করব যতটুকু আমাদের লাস্ট আওয়ার পড়া থাকে না কেন, আমরা ফাইনালি যে যতবার লাস্ট আওয়ারটা বা প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো রিভিশন দিতে পারবো, ততবারই যেটা বললাম যে খুব দ্রুত অ্যান্সার করার অভ্যাসটা আমাদের গড়ে উঠবে, এবং ফাইনালি আমি দেখবেন কোনো কনফিউশন হচ্ছে না। যে জিনিসগুলো আপনার একবার পরে কনফিউশন হতো, সেই জিনিসগুলো আপনি কনফিউশন বা খুব কনফিডেন্টলি সেগুলোকে অ্যান্সার দিতে পারবো। সো আপ টু দিস মার্ক, থ্যাংক ইউ সো মাচ। আজকে যে সেশনগুলো আমরা আলোচনা করেছি, টপিকগুলো বলেছি, সো সেগুলো তো আমরা অবশ্যই দেখবো এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো আলোচনা করবো। সো পার্টিসিপেন্ট যারা ছিলেন তাদের মধ্যে যদি কারো কোনো কোয়ারি থেকে থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন, এবং ফার্দার আরো হয়তো কোনো কোয়ারি থেকে থাকতে পারে, তো সেজন্য জেনেসিস বা বাংলা মেডের মাধ্যমে আমরা কন্ট্যাক্ট করতে পারি। আজকে যারা ছিলেন, এখানে যাদের নাম দেখছি, জাহেদ, ডক্টর তাজরিন, যারা যারা ছিলেন আরো, সবাইকে অনেক ধন্যবাদ। কারো যদি কোনো কোয়ারি না থেকে থাকে, আহ, আমরা আজকে সেশনটা এখানেই কনক্লুড করবো। খুব একটা শর্ট সেশন নিলাম। আই থিঙ্ক মোটামুটি একটা ধারণা আমাদের পাওয়া গিয়েছে। সো পরবর্তীতে আমরা চেষ্টা করবো এইভাবে আমাদের প্রিভিয়াস কোয়েশ্চেন, অ্যাটলিস্ট মাইক্রোবায়োলজি যে টপিকগুলো দেখলাম সেগুলো যদি আমরা রিপিট করতে পারি। ওকে দেন, যদি তাহলে কোনো কোয়ারি না থেকে থাকে, কোনো কোয়েশ্চেন না থেকে থাকে, আমরা আমাদের সেশনটা কনক্লুড করে দেবো। আমি ডক্টর হাসনাইন ইমতিয়াজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং পড়াশোনার মধ্যে থাকতে হবে, রিভিশনের মধ্যে থাকতে হবে, প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। তাহলে আমরা খুব ইজিলি আমাদের যে এই কাঙ্ক্ষিত লক্ষ্যটা আছে, পরীক্ষাগুলো আছে, ইনশাল্লাহ সেগুলোতে সফলকাম হতে পারবো। সো আশা করি মোটামুটি একটা ধারণা আমাদের, আমরা এখানে আমাদের সেশনটা কনক্লুড করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।